সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। শুক্রবারের এই পবিত্র রজনীতে যে যেখান থেকে বাস্তব অলৌকিক গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবন গল্পের 1421তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ পারভেজ হোসেনের জীবনের চরম অলৌকিক ভয়ঙ্কর এক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 5 বছর নিজের স্বামীকে আয়নায় বন্দি করে রাখে এক নারী। তা কিভাবে সম্ভব তার এক ছোট্ট উদাহরণ আমি আপনাদেরকে দিই, যা বাস্তব। আমার এলাকাতে এক আয়না বাবা আছে। ধরেন আপনার বাসায় ওই আয়না বাবার কত বড় ক্ষমতা তা আপনাদেরকে বলি। ধরেন আপনার বাসায় চুরি হয়েছে এবং চুরি হওয়ার পরে আপনি আয়না বাবার কাছে গিয়ে যদি চোরের বর্ণনা দেন, তাহলে আয়না বাবা মুহূর্তের মধ্যে তার আয়নার ভিতরে আপনার বাসায় চুরি করা সেই চোরের ছবি দেখিয়ে দেবে এবং আপনি সেই চোরের ছবি দেখে চিনতেও পারবেন। দেখেন, যা পুলিশ প্রশাসন মাসের পর মাস, বছরের পর বছর অনেক সময় তদন্ত করে বের করতে পারে না, সেটা ওই আয়না বাবা কয়েক সেকেন্ডে বের করে দিবে, তাও আবার সাক্ষর চোখের সামনে। কিভাবে তা সম্ভব এটা আমার মাথায় আসে না। তবে অনেকেই বলে তারা গিয়েছে এবং তারা নাকি স্বয়ং দুচোখে সে চোরকে দেখেও এসেছে। আল্লাহ তাআলা ভালো জানে এটা কিভাবে সম্ভব হয়। দেখেন, আজকের এই গল্পটা এইরকম একটা গল্প, এমন এক অলৌকিক গল্প যা শুনে রীতিমতো আপনি সৃষ্টিকর্তা এবং দুনিয়ার বাস্তবতা সব কিছু নিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা আপনার মাঝে জন্ম হবে। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি। বেশ কয়েকদিন হয়ে গেল আমি আমার ব্লগিং চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি না। আজ হঠাৎ আমি এমন এক ভিডিও আপলোড দিয়েছি যেটা পৃথিবীর মানচিত্রে এক সমুদ্রের মাঝখানে ছোট্ট এক বাজারের, যে বাজারের সুন্দরী মেয়েরা রাত 3টা বাজে পণ্য নিয়ে আসে। এই বাজার ভিজিট করে আমার কাছে মনে হয়েছিল বাজারের মালামাল নয়, যেন সেই বিক্রেতাদেরকেই কিনে নিয়ে আসি। চেষ্টা করবেন গল্পটা ওই ভিডিওটা একা একা দেখার জন্য, কারণ বুঝতেই পারেন রাত 3টার পরে এমন এক নিষিদ্ধ বাজারের ভিডিও। সবাই ওই ভিডিওটা দেখবেন এবং এই আই বাটনে ক্লিক করলেই আপনি ভিডিওটা দেখতে পারবেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের ওই ভিডিওটা আছে। ওইটা আমাদের নতুন একটা চ্যানেল, চাইলে সবাই দেখে নেবেন। এবং আজকের পারভেজের গল্পটা শুনবেন। গল্প শেষে ভাই পারভেজকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ পারভেজ হোসেন। আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা ভাই আর বড় 2টা বোন। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম বিভাগের অদূরের কোনো এক ছোট্ট অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন চাকরিজীবী। চট্টগ্রাম শহরেই আমার বাবা একটা ছোটোখাটো বেসরকারি চাকরি করে, আর তা দিয়ে আমাদের গোটা পরিবারটা চলে। আমাদের পরিবারে তেমন কোনো অভাব অনটনও ছিল না, আবার তেমন কোনো সুখ শান্তিও ছিল না। ছোটোবেলা থেকে এক মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলাম, আর ওই মধ্যবিত্ত অবস্থায় আমি আস্তে আস্তে করে বড় হতে থাকি। আমার বড় ভাই আর বড় 2 বোন আছে, তারা মোটামুটি আমাকে অনেক বেশি আদর ভালোবাসে। তাদের আদর আর ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো ভীষণ ভালোই কাটতে থাকে। এছাড়াও আমি ছিলাম আমার দাদা দাদির কলিজার টুকরা। আমার মা ঠিক আমাকে ছাড়া কোনো কিছুই বুঝতো না। এমন করতে করতে আমি আমাদের এলাকারই একটি স্কুলে পড়াশোনা করতাম। এই করতে করতে আমি বড় হতে থাকি। আমার বড় ভাইয়া নাম ছিল আসলাম আলী। আমার বড় ভাইয়া যথেষ্ট পরিমাণে দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিল। আমার বড় ভাইয়া ঠিকমতো স্কুলে যেত না এবং প্রতিদিন বাড়িতে অনেক দুষ্টমি করত। কাউকে মানতো না, কারো কথা শুনতো না, কারণে অকারণে মানুষের সাথে ঝগড়া লেগে যেত। এই নিয়ে বাবা মা ভীষণ পরিমাণের ক্লান্ত হয়ে যায় এবং ভাইয়ার সম্বন্ধে বিভিন্ন রকমের বিচার আচার নিয়ে অনেক মানুষরাই আসতো। আমার দাদা দাদি, বাবা মা কেউই আর পারতেছিল না। একটা সময় আমার বাবা সিদ্ধান্ত নিল আমার ভাইয়াকে চট্টগ্রাম শহরে নিয়ে যাবে এবং চট্টগ্রাম শহরে নিয়ে ওখানে কোনো একটা জায়গায় আমার ভাইয়াকে চাকরি দেবে। আমার ভাইয়া কিন্তু আবার আমার সাথে অনেকটা ফ্রি ছিল। ভাইয়া সব মনের কথাগুলো ভাইয়া আমাকে বলতো। এরপরে আমার আব্বা তখন ভাইয়াকে চট্টগ্রাম শহরে নিয়ে যায়। চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়ার পরে আমি তখন ক্লাস 7 থেকে ক্লাস 8-এ উঠি এবং 7-এ ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলি। ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আমি তখন ক্লাস 8-এ উঠি। ক্লাস 8-এ ওঠার পরে আমি তখন আমার ভাইয়ের কাছে বেড়াইতে যাই। ভাইয়া যে কারখানায় চাকরি করে ওখানে নাকি থাকার মতো জায়গা আছে।
তো থাকার মতো জায়গা আছে শুনলাম, আমি ওখানে আমার ভাইয়ার কাছে বেড়াইতে যাই চট্টগ্রাম শহরে। এই মানে ক্লাস 7 থেকে ক্লাস 8-এ উঠতেছি, বুঝতেছেন ওই বয়সে। তো ভাইয়ার কাছে বেড়াইতে গেলাম, পরে ভাইয়া পরের দিন অফিসে যাবে না, আমারে বলে পারভেজ তোরে নিয়ে এক জায়গায় যাব। তা আমি তখন বললাম যে ভাইয়া আমার নিয়ে কই যাবেন? ভাইয়া বলে ভাইয়া যে কারখানায় চাকরি করে সে কারখানায় নাকি আরেকটা মেয়ে আছে যার নাম হচ্ছে সুমি। এই মেয়েটা দেখতে খুবই সুন্দরী, অসম্ভব রকমের সুন্দর চেহারা, ভাইয়া ওই মেয়েটাকে বিয়ে করবে। আমাকে বলে আমি মেয়েটাকে বিয়ে করব, কিন্তু মেয়েটাকে আমি প্রেমের প্রস্তাব দিলাম, মেয়েটা রাজি হয় না। আমি বললাম ভাইয়া গ্রামেও তোমাকে নিয়ে প্রচুর দরবার কারবার মেল এবং একটা না একটা অঘটন তুমি গ্রামে ঘটাচ্ছই। এরপরে আব্বু তোমাকে ঢাকায় পাঠাইলো, চট্টগ্রামে পাঠাইলো, এখানে এসেও তুমি সেই মেয়ে কেলেঙ্কারিতে পড়ে গেলা, এটা কি ঠিক বলো ভাইয়া? আমার ভাইয়া তখন বলতেছে তুই কি সকালে আমার সাথে যাবি? আমি বললাম আচ্ছা ঠিক আছে যাব। পরের দিন সকালবেলা ভাইয়া তখন আমাকে নিয়ে এক মহিলা কবিরাজের বাড়িতে গেল। মহিলা কবিরাজের বাড়িতে গেল এবং মহিলা কবিরাজের বাড়িতে যাওয়ার পরে দেখলাম ওই মহিলাটা মানে একটু অন্যরকম। তার বয়স খুব বেশি একটা মানে বেশি না, আমার ভাইয়ের থেকেও হয়তো বড় জোরে 3-4 বছরে বড় হবে, অনেক ইয়াং একটা মহিলা কবিরাজ, দেখতেও খুব সুন্দর। আমি তখন ভাইয়াকে বললাম ভাইয়া এই মহিলা কবিরাজের কাছে তুমি আসছো, তার তো দেখি কবিরাজ মনে হয় না, তার বয়স তো অনেক কম, এবং ওই মহিলাটাও দেখতে মোটামুটি সুন্দরী ছিল। আমার ভাইয়া তখন মহিলার সাথে কথাবার্তা বলার পরে মহিলা আমার ভাইয়ের দিকে তাকিয়ে কেমন করে জানি একটু অবাক হয়ে তাকায় থাকে। এখানে আরেকটা ঘটনা আছে, আমি এটা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম। আমার বড় ভাইয়ার ছোটোবেলায় অনেক ঘটনা আছে। আমার বড় ভাইকে ছোটোবেলায় অনেকবার জিনেরা উঠে নিয়ে গেছিল। জিনেরা উঠে নিয়ে গিয়ে 2 দিন 3 দিন করে ভাইয়াকে রেখে দিত, এরপর আবার মানে ভয়ঙ্কর এক জায়গায় রেখে দিয়ে চলে যেত। তা আমার দাদা দাদি আমার বড় ভাইকে নিয়ে খুব ভয়ে ভয়ে থাকতো এবং কবিরাজরা বলতো যে কোনো সময় নাকি আমার বড় ভাইকে জিনেরা তুলে নিয়ে যেতে পারে। আমার বড় ভাইকে জিনেরা তুলে নিয়ে যেতে পারে, এই জন্য আমার সবসময় বড় ভাইয়ের হাতে পায়ে ছোটোবেলায় তাবিজ থাকতো। এবং আমার ভাইয়ের চোখগুলো স্বাভাবিক কোনো মানুষের চোখের মতো ছিল না, কিছুটা সাপের চোখের মতো অস্বাভাবিক এবং আকারে অনেকটা ছোট ছিল, দেখতে অনেকটা ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হতো। যাই হোক, এরকম করে তখন ভাইয়া ওই মহিলার কাছে গেল। যাওয়ার পরে মহিলা তখন আমার ভাইকে কী জানিয়ে দিল। ভাইয়া তখন চলে আসছে। আসার 3 দিন পরে, আমি 3 দিন পর্যন্ত ভাইয়ের সাথে ছিলাম ওখানে। 3 দিন পরে আমি তখন বাড়িতে চলে আসি। এরপরে ভাইয়া কী করছে না করছে এটা কিন্তু আমি জানি না, কিন্তু বাড়িতে এসে এই ঘটনা আমি আমার মাকে বলে দিই যে মা, ভাইয়া যে বলে বাড়িতে টাকা পাঠায় না, বাবারে টাকা দেয় না, তা কেমনি দিব? ভাইয়া তো চট্টগ্রাম শহরে এগুলো করে বেড়ায়। মানে আমার ভাইয়া যা করতো এই সব কিছু আমি তখন আমার মাকে জানাই দিই, মাকে বলে দিই। এবং বলার পরে মা তখন মানে খুব রেগেছে আমার ভাইয়ার উপরে। ভাইয়া আসলেই আর মানুষ হবে না, এমনটাই বলতেছিলাম। এইভাবেই ধরেন দিন আর রাতগুলো কাটতেছে। প্রায় 1.5 বছর মতো কেটে গেছে, 1.5 বছর মতো কেটে গেছে। 1.5 বছর কেটে যাওয়ার পরে হঠাৎ করে একদিন আমার বাবা বাড়িতে এসে বলতেছে সর্বনাশ হয়ে গেছে, আসলাম আলী তো এক অঘটন ঘটাই ফেলছে। বাড়িতে এসে বলতেছে। আমার মা তখন বলতেছে, দাদি তখন বলতেছে কিসের অঘটন, কী হয়েছে? বলে আসলাম আলী ওখানে এক মেয়েরে বিয়ে করে ফেলছে, মানে চট্টগ্রামের এক মেয়েরে বিয়ে করে ফেলছে। তা আমি তখন বললাম যে আরে মেয়েরে তো আমি চিনি, ভাইয়া তো মেয়ের সাথে প্রেম করতে চাইছে, ভাইয়া মনে হয় ওই মেয়েরে বিয়ে করে ফেলছে। আমার আব্বা বলে ওই মেয়ে একটা কবিরাজ এবং তোর ভাই ওই মেয়ের সাথেই থাকে এবং কবিরাজি করে। কথাটা শোনার পরে আমি একটু মানে অবাকই হয়ে গেলাম, এটি কিভাবে সম্ভব? কবিরাজ? কোন কবিরাজ? আমি কিন্তু তখনও বুঝতে পারি নাই। পরে আমার মা, দাদি, দাদা আমরা সবাই মিলে তখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম আব্বুর সাথে। যাওয়ার পরে আমার আব্বা আম্মা মিলে আমাকে ওই কবিরাজের বাড়িতে নিয়ে গেল, মানে ওই মহিলা কবিরাজ যার নাম ছিল আবিদা কবিরাজের বাড়িতে নিয়ে গেল এবং ওই মহিলা কবিরাজকে নাকি আমার ভাইয়া বিয়ে করছে। মানে এটা আমরা কি বুঝতেই পারতেছি না যে এইরকম একটা মহিলা কবিরাজকে আমার ভাইয়া কেন বিয়ে করবে, এবং এইটা তো কখনোই হচ্ছে মানে বিশ্বাসের কথাও না, এটা কিভাবে সম্ভব? আমার আব্বা, আমার মা সবাই তখন বলতেছে যে না, এই মহিলা কবিরাজের সাথে ভাইকে রাখবে না, ভাইয়াকে রাখবে না। কিন্তু ভাইয়া ওই 1 বছরে অনেকটা মানে একটু ধার্মিক টাইপের হয়ে গেছে, মুখে দাড়ি রাখছে, নামাজ কালাম পরে, টুপি পরা, মানে একটু অন্যরকম অবস্থা। সেখানকার লোকেরা বলে ওই মহিলা নাকি আমার ভাইয়ের উপরে জিন চালান করে, ভাইয়ের উপরে জিনকে বসে আনে এবং এনে মহিলা তার কার্যকলাপগুলো করে, এবং আমার ভাইয়া নাকি ওই মহিলাকে বিয়েও করছে। এই সবগুলোই কথাই না তখন আমাদের কাছে খুব অবাক লাগতে শুরু হয়। মানে আমরা সবাই মিলে চিন্তা করতেছি যে এটা কিভাবে সম্ভব, মানে ভাইয়া যেগুলো করতেছে বা ভাইয়া যেটা করতেছে এটা কিভাবে সম্ভব? মানে এইরকম একটা মহিলাকে, আবিদার মতো একটা মহিলাকে আমার ভাইয়া বিয়ে করে ফেললো, আবার এই মহিলার সাথে দিব্যি আমার ভাইয়া থাকতেছে।
সব কিছুই না তখন আমার কাছে খুব অবাক লাগতেছিল। এরপর আব্বা আম্মা তখন কান্নাকাটি করে এবং মহিলাকে বলে যে ও তো ছোটো, বুঝে না, আমরা ওকে নিয়ে যাব। মানে ভাইয়াকে আনার জন্য চেষ্টা করে, অনেক দিন চেষ্টা করে, কিন্তু ভাইয়ার আসে না, মানে ওই জায়গা থেকে ভাইয়ার আসে না। তো ভাইয়া না আসার পরে আব্বা আম্মা তখন কান্নাকাটি করে করে তখন বাড়িতে চলে আসে। আমার দাদি প্রতিদিন ভাইয়ারে স্বপ্নে দেখতো, রাতের বেলায় স্বপ্নে দেখতো, বাড়িতে এসে কান্নাকাটি করতো, মানে কাঁদতো। এমন একটা ঘটনা এইভাবেই প্রায় আরও 8-9 মাস পরে তখন আমি পড়াশোনা করতাম, স্কুলে পড়াশোনা করি, তখন আমি এসএসসি পরীক্ষা দিব। ওই মুহূর্তে হলো কি, একদিন ভাইয়া হঠাৎ করে মহিলার নিয়ে বাড়িতে হাজির সকালবেলা। মানে ওই আবিদা মহিলাটারে নিয়ে আমার ভাইয়া বাড়িতে হাজির। তো ভাইয়া যখন বাড়িতে আসছে, আব্বা মা দুজনেই খুব খুশি হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, দিন শেষে ভাইয়া বাড়িতে ফিরে আসছে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমরা আর এর থেকেও বেশি কিছু চাই না। ভাইয়া বাড়িতে আসছে, আব্বা আম্মা, তারপর আমার দাদা দাদি, বোনেরা সবাই ভাইয়ারে মানে আদর সমাদর করতেছে এবং ওই আবিদা মহিলাটাকেও মানে খুবভাবে হচ্ছে সবাই আদর আপ্যায়ন করতেছে। তো এইভাবেই 2 দিন 3 দিন কেটে গেল। মহিলা আর কবিরাজি করে না, মানে ওখানেই বসে আছে, কোনো কবিরাজি করে না। পরে আমি ভাইয়ারে বললাম, ভাইয়া আমি না বুঝলাম না, তুমি এই মহিলাটারে কেমনি বিয়ে করে ফেললাম? তুমি না বললা তোমার কারখানার কোন মেয়েরে তোমার পছন্দ হয়েছে, এরপরে কারখানার ওই মেয়েরে বাদ দিয়া তুমি আবিদা নয় এরকম বয়স্ক একটা মহিলারে তুমি কেমনি বিয়ে করলা? আমার ভাইয়া তখন বলে, জন্ম মৃত্যু বিয়ে এই 3টাই আল্লাহর হাতে। আল্লাহ হইতে আবিদার সাথে আমার বিয়ে ধার্য করে রেখেছে, যার জন্য আমি আবিদাকে বিয়ে করেছি। তা আমি বললাম, এই মহিলা না চট্টগ্রামে কবিরাজি করতো, এখন সে চলে আসছে, তার কবিরাজের কি হবে? আমার ভাইয়া বলে, ও আর কবিরাজি করবে না, ওর নামে একটা মামলা হয়েছে। আমি বললাম, কেন, কিসের মামলা? ভাইয়া বলে, আমি তোরে বলি, কিন্তু আব্বা আম্মারে বলিস না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আব্বা আম্মারে বলবো না, তুমি বলো। আমার ভাইয়া বলে, আবিদা নাকি ওইখানে কোন বড় লোকের মেয়েরে কালো জাদু করছিল, কোন বড় লোকের মেয়েরে কালো জাদু করছে এবং কালো জাদু করে মানে মেয়েটাকে মেরে ফেলছে। এবং মেরে ফেলার পরে মেয়ের যে আত্মীয় স্বজন ছিল, তারা এই মহিলার যেই মানে যেখানে বসে সে তার কার্যকলাপগুলো ঘটাতো, ওই বস্তকখানা ওইটা ভেঙে ফেলে, দস্তখানা ভেঙে ফেলে। এবং ভেঙে ফেলার পরে মহিলার নামে মানে আবিদার নামে, আমার ভাবির নামে মামলা হয়। মামলা হওয়ার পরে আমার ভাইয়া তখন ভাবিকে নিয়ে ওখান থেকে পালিয়ে এই গ্রামে চলে আসে। কিন্তু দেখা গেল ভাবির কাছে টাকা পয়সার কোনো অভাব নাই, শরীরের মধ্যে গয়না, কানের মধ্যে গয়না, এক অন্যরকমভাবে ভাবি চলাফেরা করে। তো আমাদের পরিবারের বাজার সাজার থেকে শুরু করে যত যা লাগে সব কিছুই কিন্তু ভাবি করে। আমাদের পরিবারে আর কোনো অভাব নাই, মানে আমরা আর কোনো অভাবে পড়ি নাই, আমরা খুব ভালোভাবে আছি। পরিবারের সমস্ত রকমের বাজার সাজার থেকে শুরু করে যত যা লাগতেছে সবই ভাবি করতেছে এবং ভাবির টাকায় আমরা তখন সবাই আরামায়েশে চলতেছি। এই করতে করতে হঠাৎ করে ভাইয়া একদিন বলল, ভাইয়া নাকি কোন মানে মাজারে যাবে, কোন একটা মাজারে যাবে, কি মানে সিল্লানা কি জানি এরকম একটা যাবে। তো আমার ভাবি বলল, বাড়িতে বৈশানা থেকে যদি যেতে মন চায় তাহলে তুমি ঘুরে আসো। আমার ভাইয়া তখন 41 দিনের জন্য ওই মাজারে চলে গেল। তখন আমি এসএসসি পরীক্ষা দিব, পরীক্ষা আমার খুব সামনে, আমি রাত দিন মিলিয়ে তখন পড়াশোনা করতেছি। এই মুহূর্তে হলো কি, আমার ভাইয়া তখন চলে গেল 41 দিনের চিল্লায়, মানে মানুষের সাথে যাবে ওইখানে এবং 41 দিনের চিল্লা করবে। তো ভাইয়া চিল্লাতে চলে গেল, আমি ভাবির সাথে, পরিবারের সাথে, সবার সাথে আসি। তখন কিন্তু ভাবি আমার খুব টাকা দিত, যখন যা লাগবে, যখন যেটাই প্রয়োজন হইতো ভাবি টাকা দিত, আমি যাইতাম। তো ভাইয়া 41 দিনও চিল্লায় যাওয়ার পরে ভাবি তখন করলো কি, গ্রামের মধ্যে বিভিন্ন মানুষের কাছে তার ওই অ্যাক্টিভিটিস সম্বন্ধে বলতে শুরু করে। সে কবিরাজি করে, বিভিন্ন ধরনের সমস্যা হলে যাতে সে সমাধান করতে পারে। এরকম করে ভাইয়া চলে যাওয়ার পরে ভাবি তখন আমাদের বাড়ির মধ্যে কবিরাজি শুরু করে, আমাদের বাড়ির ভিতরেও কবিরাজি শুরু করে। বিভিন্ন রকমের মানুষরা আসার পরে ভাবির কাছ থেকে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান নিয়ে যায়। ভাবি তখন খুব নিখুঁতভাবে সমাধান করে, যেটা এইভাবে করেন ওভাবেই করেন। এইভাবে বিভিন্ন মানুষকে ভাবি তখন যুক্তি পরামর্শ দিতে থাকে, আর মানুষরাও ভাবির ওই যুক্তি পরামর্শ মতো এই কাজ করে। আমাদের এলাকাতে মানে ভাবি তখন হয়ে গেল একজন নামকরা কবিরাজ আমার ভাবি হয়ে গেল। এবং দূর দূরান্ত থেকে মানুষরা তখন আমার ভাবির কাছে ছুটে আসতো এবং ভাবি অনেক ধরনের সমস্যার সমাধান করতে পারতো। তো 41 দিনের মধ্যে ভাবি তখন একজন সম্পূর্ণ ভালো মানের কবিরাজ হয়ে গেল। 41 দিন পরে আমার ভাইয়া তখন চিল্লা থেকে ফিরে আসছে, মানে যেখানে গিয়েছিল। ভাই অবশ্যই 41 দিন না, প্রায় আপনার 2 মাসের মতো ছিল এখানে, 2 মাসের কাছাকাছি ছিল। এবং 2 মাস পরে ভাইয়া ওখান থেকে ফিরে আসে এবং ওই জায়গা থেকে ফিরে এসে দেখে ভাবি মোটামুটি আমাদের এলাকার সব মানুষগুলোকে একসাথ করে ফেলছে। সবাইকে একসাথ করে ভাবি তার কবিরাজি কার্যক্রম চালাইতে আছে। মানুষজন আসে,
ভাবি মানুষকে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতেছে, যাদের বাচ্চা হয় না বাচ্চা হওয়ার ব্যবস্থা করতেছে এবং অসুস্থ রোগীর চিকিৎসা করে। মানে একরকম কাউকে জিনিয়ে ধরলে সেটাও ছুটাইতে আসে, কারো সংসারে অভাব অনটন থাকলে সেটাও দূর করতেছে। মানে এক অন্যরকম কাজকাম মানে ভাবি শুরু করে। কিন্তু ভাইয়া 2 মাস পরে চিল্লা থেকে আসার পরে ভাইয়া কেমন যেন একটু পরিবর্তন হয়ে গেছে। ভাইয়ার কথাবার্তা চাল চলন খুব একটা আগের মতো নাই। মানে সবসময় পর্দা করে চলে, মুখের মধ্যে দাড়ি গজাইছে, দাড়ি রাখতেছে, পায়জামা পাঞ্জাবি পরতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। মানে এক অন্যরকম অবস্থা, যেটা আমরা কখনো ভাইয়াকে নিয়ে চিন্তাও করতে পারি নাই। এই সময় দাদা দাদি প্রায় অনেকটাই অসুস্থ হয়ে গেছে। তো ভাইয়া বাড়িতে আসার পরে দেখতাম প্রায় প্রতি রাতে ভাবির সাথে ভাইয়ার ঝগড়া হইতো। প্রতিটা রাতেই ভাবি ভাইয়া ঝগড়া করতো এবং একটা পর্যায়ে ভাইয়ার মাধ্যমে জানতে পারি ভাবি যে কাজগুলো করে এগুলো নাকি কুফরি। মানে বিভিন্ন ধরনের খারাপ জিনকে বশে এনে জিন দ্বারা কাজগুলোকে করে এবং এইটা এক খারাপ কুফরি। তো ভাইয়া তখন বলে আমি চিল্লাই গেছি এবং আমি ধর্ম সম্বন্ধে জেনে আসছি, তোর ভাবি যেটা করতেছে এটা চরম অপরাধ, এটা চরম অন্যায়, এটা করা যাবে না, আমি তোর ভাবিকে এটা করতে দিব না। ভাইয়া তখন একেবারে ভাবির এগেনস্টে গিয়ে দাঁড়ায়। এবং ভাবিকে ডিরেক্টলি বলে দেয় যে তুমি আমার বাসায় থাকলে এই ধরনের কাজকাম করতে পারবা না, আমার বাসায় থাকলে তুমি এই ধরনের কাজকাম করতে পারবা না, আমি তোমাকে এই সমস্ত কোনো কিছু করতে দিব না এবং তোমাকে এই মানে এসব কিছু ছেড়ে দিতে হবে, ভালোর পথে আসতে হবে এবং তুমি এসব করতে পারবা না। আমার ভাবি তখন বলতেছে যে আমি এটা করছি, আমি এটা করব এবং এটা আমার বহু বছর পুরনো, আমি এটা বন্ধ করতে পারবো না। এই নিয়ে শুরু হলো ভাইয়ের সাথে ঝগড়া জাটি ঝামেলা। এবং একটা পর্যায়ে ভাইয়া তখন করলো কি, ধরেন বিভিন্ন রোগীরা যে আসতো আমাদের বাড়িতে, ভাইয়া রোগীদেরকে পিটাইতে শুরু করতো, বলতো আমার বউ ভুয়া, আমার বউ এগুলো করে না, তোমরা বেরিয়ে যাও। বিভিন্ন মানুষকে ভাইয়া তখন মারতে শুরু করতো, পাঞ্জাবি পরতো, টুপি পরতো। তো এরকম করে করে ভাইয়া যখন রোগীদেরকে মারতো, রোগীদেরকে বাড়িতে আসতে দিত না, তো ভাবি তখন ভাইয়ের সাথে একদিন মারামারি হয়ে গেল দুপুরবেলা। দুজনের মাঝে হাতাহাতি হওয়ার পরে ভাবি বলল তোরে আমি দেখে নিব, তুই পৃথিবীতে বাইচে ঠিকই থাকবি, তবে মরার মতো বাইচা থাকবি। আর তুই যেই এত অহংকার করতেছিস, আজকে তোর বাড়ি ঘর দুয়ার টাকা পয়সা এই সমস্ত কিছু কোত্থেকে আসছে? এই সবই আমার কষ্টের টাকা, এই সবই আমার উপার্জনের টাকা। যেই টাকায় খায়া পয়রা বাইচা আছিস সেই টাকারে হারাম বলতেছিস। এগুলো বলে ওই দিন বিকেলবেলা ভাবি তখন সবার সাথে রাগ করে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে ভাবি চলে গেছে, ভাইয়া তখন আমাদের বাড়িতেই আছে, নামাজ কালাম পরে মসজিদে যায়, বাড়িতে থাকে। কিন্তু ভাবি যে চলে গেছে এই নিয়ে ভাইয়ার কিন্তু কোনো উদ্বেগ নাই। তার বউ চলে গেছে বা তার বউ কখনো আসবে কি না বা কোথায় চলে গেছে এই নিয়ে তার ভিতরে কোনো উদ্বেগ নাই। এইভাবে 3 থেকে 4 মাসের মতো কেটে গেছে, ভাবি আর ভাইয়ের সাথে কোনো যোগাযোগ নাই। 3-4 মাস পরে আমার মা তখন আমার ভাইয়ারে বলতেছে যে আসলাম, এটা কোনো কাজ করলি, তোর বউটা এভাবে চলে গেল আর তুই এই আজকে 3-4 মাস তার কোনো খবর নিলি না, তার তো তুই কলমা কাবিন করে বিয়ে করছিস, তুই তার কাছে যা। আমার ভাইয়া বলতেছে যে মানে আপনাদের বউ যে ধরনের কাজ করে এগুলো তো শিরিক, এগুলো হারাম, আমি একজন মুসলিম হিসাবে আমি এটা মেনে নিতে পারবো না। আর আমি ধর্ম সম্বন্ধে অনেক ভালো অভিজ্ঞতা নিয়ে আসছি, আমাদের ধর্মে এগুলো নাই, এগুলো যারা করবে বা যারা তার সাথে থাকবে তারা কেউই জান্নাতের মুখ দেখবে না, এরা সবাই জাহান্নামী। আমি ওকে বিয়ে করে ওকে ভালোবেসে বা ওর সাথে থেকে আমি জাহান্নামে যেতে পারবো না, জাহান্নামের আগুন বড় কষ্টের, আমি এই আগুনে পুড়তে পারবো না। আমার মা তখন বলতেছে যে এত বড় বড় কথা বলিস না, তুই যা আগে তোর বউটাকে নিয়ে আয়, ওরে খুঁজে নিয়ে আয়, ও কই গেছে এরপরেটা পরে হবে। আমার ভাইয়া তখন গেল এবং যাওয়ার পরে প্রায় ভাইয়ার আর কোনো খবর নাই। অনেকগুলো দিন কেটে গেল, ভাইয়া কোনো আর বাড়িটাইতে আসে না, বাড়িতেও আসে না। আর সেই সময় তো আপনার মোবাইল ফোন টোন ছিল না, ভাইয়ের সাথে আমাদের আর কোনো যোগাযোগ নাই। ভাইয়া কই চলে গেছে, কোথায় চলে গেছে, আমরা আর কেউ ভাইকে খুঁজে পাচ্ছি না। তো এই দাদা দাদি তারা তখন অনেক অসুস্থ, আম্মা কান্নাকাটি করতেছে যে কোথায় চলে গেল আসলাম আলী, ওরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আব্বা তখন ভাইয়েরে খোঁজার জন্য মানে ওই মেয়ের সাথে মানে ভাবির সাথে আবিদের সাথে যোগাযোগ করে এবং যোগাযোগ করে এসে আব্বু তখন বলে মানে ভাইয়া নাকি আবিদার কাছে যায় নাই, ভাইয়া কই গেছে কেউ বলতে পারে না। মানে ওই মহিলা বলতেছে যে না আপনার ছেলে আমার কাছে আসে নাই, আপনার ছেলে আসে নাই। তো এই কথা বলার পরে একদিন হলো কি, আমি তখন করলাম কি, মানে ওই ভাবি যে আস্তানা গেড়েছিল, মানে চট্টগ্রামে যে নতুন করে আস্তানা খোলে, সে আস্তানার মধ্যে আমি একদিন যাই। গেলে পরে ভাবি আমার সাথে কথা বলে না। আমি তখন বলি যে ভাবি ভাইয়ার কোনো সন্তান আছে কি না, মানে ভাইয়ার কথা বলাতেই ভাবি আর আমার সাথে কোনো কথা বলে না। কিন্তু একটা কথা কি, ভাবির ওই আস্তানায় যাওয়ার পরে ভাইয়ার জন্য না আমার ভিতরটা কেমন জানি খুব কষ্ট হচ্ছিল। মানে আমার কাছে ওই আস্তানায় যাওয়ার পরে মনে হয় ভাইয়া আমার আশেপাশেই আছে
এবং ভাইয়া আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, আমিও ভাইয়াকে সবচেয়ে বেশি ভালোবাসতাম। আমাদের দুই ভাইয়ের সম্পর্ক ছিল মধুর সম্পর্ক। তো এইভাবে আমি সারাটা দিন ভাবির ওই আস্তানায় থাকি, ভাবি ভাইয়ার কোনো সন্ধান আমাদেরকে দেয়ও না, আর ভাইয়ের বিষয়ে কোনো কিছু বলেও না। তো এক পর্যায়ে ওখান থেকে আমি তখন বাড়িতে চলে আসি। বাড়িতে আসতে আসতে রাত তখন প্রায় 12টা কি 1টার মতো বেঁচে যায়, মধ্যরাত। তো মধ্যরাতে এসে খাওয়া দাওয়া করে আমি তখন ঘুমিয়ে পড়ি। যখন ঘুমিয়ে পড়ি তখনই আমি এক ভয়ঙ্কর রকমের স্বপ্ন দেখতে পাই। স্বপ্নটা ঠিক এরকম, আমি দেখতে পাই যে ভাইয়া একটা আয়নার ভিতরে, মানে একটা আয়নার ভিতরে ভাইয়ার নিঃশ্বাস আটকায় যেতেছে। ভাইয়া মানে আমারে বারবার বলতেছে যে পারভেজ আমারে বের কর, আমারে বের কর, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমার খুব কষ্ট হইতেছে, আমি এখানে থাকতে পারতেছি না, আমারে ওখান থেকে বের কর, আমাকে এখান থেকে বের কর, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো বলে ভাইয়া কান্নাকাটি করতেছে। তাই আমিও সারা রাত এই স্বপ্নটা দেখি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি তখন আমার মায়ের বলি যে মা, আমি তো ভাইয়ার কোনো সন্ধান ওখানে বের করতে পারলাম না, কিন্তু সারাটা রাত আমি এই ধরনের একটা স্বপ্ন দেখেছি। ভাইয়া একটা আয়নার মধ্যে বন্দি, আমাকে বারবার বলতেছে যে আমাকে আয়না থেকে বের কর, আমাকে আয়না থেকে বের কর, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি থাকতে পারতেছি না, আমাকে বের কর। এগুলো ভাইয়া সারাটা রাত আমার কাছে কাকুতি মিনতি করলো। আমার মা তখন বলে আমি একটা কবিরাজের কাছে গিয়েছিলাম, সে কবিরাজও একটা কথা বলল, তোর ভাইয়েরা নাকি গ্লাসের ভিতরে বন্দি করে রাখছে, তোর ভাইয়ারে গ্লাসের ভিতরে বন্দি করে রাখছে, তোর ভাইয়া গ্লাস বন্দি আছে। আমি তখন বললাম যে মা, এটা তুমি কি বলো, ভাইয়া গ্লাসের ভিতরে বন্দি থাকবে কেন? আর এমন কি ঘটনা ঘটছে, এমন কি হয়েছে যে ভাইয়াকে গ্লাসে বন্দি করে ফেলছে, এইটা কিভাবে সম্ভব? মা বলে তুই যে স্বপ্নটা দেখেছিস ওই কবিরাজের বাড়িতে যা তো। আমিও কবিরাজের কাছে গিয়েছিলাম, কবিরাজ আমাকে বলল তোর ভাইয়াকে গ্লাসে বন্দি করে রাখছে, আর তুইও ওইখান থেকে আসার পরে এই ধরনের স্বপ্ন দেখলি। এই দুটো জিনিস তো আমার কাছে মিলে গেছে। তুই একটু কবিরাজের কাছে যা, গিয়ে কবিরাজের সাথে কথা বল এবং জিজ্ঞেস কর যে আসলে ঘটনা কি এবং তুই এমন স্বপ্ন কেন দেখলি। তো মা তখন আমাকে কবিরাজের ঠিকানা দিল, দেওয়ার পর আমি সেই কবিরাজের বাড়িতে গেলাম। ওইটা চট্টগ্রাম বাইজিদের ওইদিকে, মানে শহরের কাছাকাছি। তো ওই ফকিরের কাছে গেলাম, যাওয়ার পরে আমি আমার মায়ের পরিচয় দিলাম, বাবার পরিচয় দিলাম, উনি আমাকে চিনছে। পরে উনি বলে তোমার ভাইয়ের সম্বন্ধে জানতে আসছো? আমি বললাম জি। উনি বলে বলো। আমি বললাম যে ভাইয়ের কাছে গেছিলাম, মানে ভাবির কাছে গেছি, কিন্তু ভাইয়ের কোনো সন্ধান পাই না, ভাবি তো কবিরাজি করে, এখন রাতের বেলা আমি এই ধরনের স্বপ্ন দেখছি। ভাইয়া আমারে বলতেছে যে সে গ্লাসে বন্দি, গ্লাস থেকে বেরোইতে পারতেছে না, সে চিৎকার করতেছে, কান্না করতেছে, আর আমারে বলতেছে যে পারভেজ আমারে বের কর, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি মরে যাচ্ছি, আমাকে বের কর। আমি সারাটা রাত এই ধরনের স্বপ্নগুলো দেখেছি। উনি আমাকে বলে তুমি যা দেখেছো তা তো ঠিকই দেখেছো, তুমি তো খারাপ কিছু দেখো নাই, তোমার ভাইয়ার বর্তমান অবস্থা যা তুমি তাই দেখেছো। তোমার ভাইয়াকে একটা আয়নাতে বন্দি করে রেখেছে কালো জাদুর মাধ্যমে, কালো জাদুর মাধ্যমে আয়নার ভিতর বন্দি করে রেখেছে, এবং তোমার ভাইয়া পাগল বেশে রাস্তায় ঘুরতেছে, কিন্তু তার যে ভালো রুহুটা ওইটা আত্মায় বন্দি, মানে ওই আত্মাটা মানে ইয়ের ভিতরে বন্দি করা, গ্লাসে বন্দি করা। তো আমি ওই কবিরাজের কথা আগামাথা কোনো কিছু বুঝি নাই, উনি আমাকে এগুলো বুঝাই দিল। দেওয়ার পরে আমি তো না বুঝে বাড়িতে চলে আসছি। বাড়িতে এসে আমার মায়ের বললাম মা, কবিরাজ কী বলছে আমি বুঝি নাই, তবে কবিরাজ বলতেছে যে মানে এরকম বলতেছে ভাইয়ারা নাকি আয়নার ভিতরে বন্দি করে রাখছে। তো পরের দিন আমার মা আরেকটা মহিলা মিলে ওই কবিরাজের বাড়িতে আমি সহ আবার গেলাম। যাওয়ার পরে কবিরাজরে বলল আমার আম্মা যে আপনি আমাদেরকে বিস্তারিত খুলে বলেন। তখন কবিরাজ একেবারে খোলাখুলিভাবে বলে যে একটা আয়নার ভিতরে ভাইয়াকে মন্ত্র দিয়ে আটকায় রাখছে, যার কারণে ভাইয়া আয়না থেকে বেরো হতে পারে না, বাড়িতে আসতেও পারে না, এবং ভাইয়া খুব কষ্টে আছে, খাবার দাবারে খুব কষ্টে আছে, খুব খারাপ অবস্থার মধ্যে আছে। তখন আমি কবিরাজরে বললাম যে আসলে আমি আপনার কথা বুঝি নাই, আপনি আমাকে বুঝিয়ে বলেন যে আয়নার ভিতরে একটা মানুষ কিভাবে বন্দি থাকে। তো কবিরাজ আমাকে বুঝিয়ে বলে ভাবি কালো জাদুর মাধ্যমে ভাইয়াকে পাগল করে ফেলছে, পাগল করে ভাইয়াকে আয়নার মাধ্যমে মানে ওই আয়না দিয়ে কালো জাদু করে এবং করে ভাইয়াকে বাড়ি থেকে বের করে দিছে। কিন্তু মানে ভাইয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু ভাবি মাঝে মাঝে ভাইয়ের সাথে কথা বলে নাকি ওই আয়নার মাধ্যমে, এবং এক কথায় বলতে গেলে ভাইয়া আয়নাতে বন্দি আছে। আমি তখন বললাম যে এইটা কেমন কথা, এইটা কী ধরনের কথা, আমার ভাইয়া কীভাবে আয়নাতে বন্দি থাকবে? তো কবিরাজ বলে যে মহিলা তাকে আয়নায় বন্দি করছে, ওই আবিদা মহিলা, সে কিন্তু অনেক খারাপ মহিলা, কালো জাদুতে সে সেরা, তার সাথে অনেক খারাপ জিনিস সম্পর্ক আছে। আপনারা বেশি বাড়াবাড়ি করলে আপনাদের বংশের কাউকে বাঁচায় রাখবে না, আপনাদের বংশ পুরো নির্বংশ করে দিবে। তার কাছ থেকে যতটুকু পারেন দূরে থাকেন। আপনার এক ছেলে গেছে, ওই আশা বাদ দেন, ওই এক ছেলেকে নিয়ে টানতে গেলে আপনার বাকি 2 মেয়ে আরেক ছেলে আপনার পুরো বংশ নির্বংশ করে দিবে। ওই মহিলা খুবই ক্ষমতাধর এবং পাওয়ারি, তার সাথে লাগতে যায় না।
এগুলো বলার পরে কবিরাজের বাড়ি থেকে তখন আমি, মা আর ওই মহিলা তখন চলে আসি। আসার পরে মা সারাটা দিন খালি কাঁদে, ভাইয়ের কথা মনে হলেই কাঁদে, ভাইয়ের কথা মনে হলেই কাঁদে। আব্বু তখন বাড়িতে চলে আসছে চাকরি ছেড়ে, আব্বু তখন চাষাবাদ করে, জমি জামা চাষাবাদ করে, ওগুলো করে আব্বু তখন চলতেছে। আব্বু বারবার ভাইয়ের জন্য কান্না করতেছে, চোখের পানি ঝরাইতেছে। ভাইয়ের কথা মনে হলে আব্বু পুরো পৃথিবীটা অন্ধকার দেখে। মানে ভাইয়ের কথা যখনই মনে হয় আব্বু তখনই অঝরে কান্না করতে শুরু করে। তো আমরা সবাই আব্বুরে বুঝাইতেছি যে কান্না করে তো আর ভাইয়াকে পাওয়া যাবে না, ভাইয়া যেখানে গেছে ভাইয়াকে কোনো না কোনোভাবে ফিরে আনতে হবে, ভাইকে কোনো না কোনোভাবে ফিরে আনতে হবে, এভাবে তো কান্নাকাটি করে ভাইকে পাওয়া যাবে না। তো আমরা সবাই আব্বুরে বুঝাই, কিন্তু আর কোনোভাবে ওভাবে কোনো কাজ হয় না। আব্বুও কান্নাকাটি করে, আম্মুও কান্নাকাটি করে। এই তাদের কান্নাকাটি দেখতে দেখতে আমার ভিতরে তখন একটা জিনিস মনে হলো যে আমি ওই ভাবির কাছে যাব। ভাবির কাছে গিয়ে যেভাবেই হোক ভাবির কাছ থেকে আমি চলে বলে কৌশলে ভাইয়াকে উদ্ধার করে নিয়ে আসবো। ভাইয়াকে আমি উদ্ধার করে আনবো এবং ওই কবিরাজ বলছে একমাত্র ভাবি আমার ভাইয়াকে উদ্ধার করে দিতে পারবে, এছাড়া অন্য কেউ পারবে না। ভাবির কাছে ক্ষমতা আছে এবং তিনি একমাত্র পারবে। তো এই বলে আমি তখন আমার আব্বা আম্মারে বললাম, তখন আমি পরীক্ষা দিছি, পরীক্ষা আমার রেজাল্ট ভালো হয়নি, আমি ফেল করছি। তো আমি বললাম আমি এখানে থেকে কি করব, আমি একটা কাজ করে আমি চট্টগ্রামে একটা চাকরি পেয়েছি, আমি চাকরিতে চলে যাই। আমার মা মানা করে, বাবাও মানা করে যে ভাইয়া এরকম চাকরি করতে গিয়ে তারা ভাইয়ারা হারাইছে। এখন আমারে বলতেছে তোর চাকরি করতে যাইতে হবে না, তুই বাড়িতে আসিস, বাড়িতেই থাক, তোর চাকরি করা লাগবে না। আমি তখন আমার আব্বা আম্মারে বললাম এভাবে কি জীবন চলে নাকি, এভাবে তো চলবে না, আমি যাব, আমি ওখানে গিয়ে চাকরি করব, এরপর আবার চলে আসবো। এই বলে বাড়ির কাছ থেকে আমি তখন বিদায় নিই। আমি সত্যি একটা চাকরি নেই, একটা গার্মেন্টসের চাকরি নেই। এবং গার্মেন্টসে যেদিন চাকরি নেই তার 3 দিন পরে আমি তখন ভাবির সাথে দেখা করার জন্য ভাবির ওই বৈঠকখানায় যাই। তো প্রথম দিন কিন্তু আমি যখন যেদিন গিয়েছিলাম ভাবি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, অনেক দুর্ব্যবহার করছে। বাট ওই দিন যাওয়ার পরে ভাবি কেমন যেন আমার সাথে একটু ভালো ব্যবহার করতেছে। মানে ওই দিনের ব্যবহারটা খুব ভালো, মানে খারাপ কোনো ব্যবহার না। আমি কাছে গেলাম, যাওয়ার পরে আমার সাথে খুব সুন্দর করে কথা বললাম, আমার আব্বা আম্মা কেমন আছে জিজ্ঞেস করলাম, বললাম ভালো আছে, এবং আমারে কিছু টাকা পয়সাও দিল। তো আমারে বলে কেন আসছিস, এমনি বলে। তো আমি তখন মাথার মধ্যে হঠাৎ করে তাৎক্ষণিক একটা আইডিয়া চলে আসে, মানে একটা বুদ্ধি চলে আসে। আমি তখন ভাবিরে বললাম, ভাবি বাড়িতে তো আপনি চলে আসার পরে খুব অভাব অনটন, পরিবার তো ঠিকমতো চলে না, আমি চট্টগ্রামে একটা চাকরির সন্ধানে আসছিলাম, তাই চাকরি তো পাই নাই, এই জন্য আপনার কাছে আসছি। পরে আমারে বলে আমার এখানে চাকরি করবি? আমি বললাম যদি আপনি চাকরি দেন তাহলে চাকরি করব। বলে আবার তোর ভাইয়ের মতো করবি না তো? আমি বললাম না, ভাইয়ের মতো করব কেন? বলে তোর ভাইয়া কই? ভাবি আমারে বলে। আমি বললাম ভাইয়া কই এটা তো আমরা জানি না, ভাইয়ারে মানে বাড়ি থেকে পাঠাইছিল আপনার কাছে, ভাইয়া আপনার সন্ধানে আসছিল, এবং আপনার কাছে আসার পরে ভাইয়া তো আর বাড়িতে ফিরে নাই, ভাইয়ার বাড়িতে ফিরে যায় নাই। এখন ভাইয়া কোথায় আছে এটা তো আমরা কেউই জানি না। ভাবি তখন বলে তোর ভাইয়ার আসলে রাস্তাঘাটে মরে যাওয়াই উচিত, যে কিনা নিমক হারাম বেঈমান, যারটা খায় তার সাথেই বেইমানি করে। তো তুই আমার এখানে কী কাজ করবি? আমি বললাম ভাবি আপনি যে কাজ দেন আমি সেই কাজই করব। বলে ঠিক আছে, তাহলে রুগী আসলে রুগীদের কাছ থেকে সিরিয়াল করবি, টাকা নিবি, পারবি? আমি বললাম হ্যাঁ পারবো। বলে বেতন কত দিতে হবে? আপনি বেতন যাই দেন। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুই জামা কাপড় আনছিস? আমি বললাম আনছি একটা বন্ধুর বাসায়। বলে বাহ, এখানে তোর আবার বন্ধুও আছে, আচ্ছা যা বন্ধুর বাড়ি থেকে জামা কাপড় নিয়ে কালকে সকালে চলে আসিস। আমি বললাম না ভাবি, কালকে সকালে না, আমি এখনই জামা কাপড় নিয়ে আসি। বলে যা, এখানে আরেকজন খাদেম আছে, ওনার সাথে থাকিস। তো ওই ভাইটার নাম হচ্ছে রুলামিন ভাই। রুলামিন ভাইয়ের সাথে পরিচয় করাই দিল। দেওয়ার পরে আমি তখন করলাম কি, আপনার জামা কাপড়ের জন্য ওই গার্মেন্টসে যেন চাকরি করতাম ওইখানে গেছি। ওই বাসা থেকে জামা কাপড় নিয়ে রাতের বেলায় রুলামিন ভাইয়ের কাছে আসছি। আসার পরে রুলামিন ভাইয়ের সাথে আমি তখন ঘুমাইছি, ওই রাতের বেলায় ঘুমাইছি। তো রুলামিন ভাই আমার আগে চিনতো না, মানে এই প্রথম দেখছে, এবং উনি বলে ও আচ্ছা তোমার ভাইয়ের নাম কি আসলাম আলী? আমি বললাম হ্যাঁ। তো রুলামিন ভাই আমারে বলে যে আসলাম আলী, তো আসলাম আলীর কথা শুনেছি, ম্যাডাম তো বলেছে, আবিদা ম্যাডাম বলেছে, আচ্ছা তুমি তার ভাই, ঠিক আছে থাকো। তো এভাবে আমি 1 দিন 2 দিন 3 দিন থাকতেছি। আমার পরিবার কিন্তু জানে না, মানে আমার আব্বা আম্মা তারা কিন্তু জানে না যে আমি এখানে ভাবির আন্ডারে থাকতেছি বা ভাবির কাছে চাকরি করতেছি। এই করে মানে প্রতিটা মুহূর্তে শুধু ভাইয়ারে খুঁজতেছি যে কোথাও ভাইয়ার কোনো সন্ধান পাওয়া যায় কিনা। আমি কিন্তু স্টিল ওই মুহূর্তটা পর্যন্ত ভাইয়াকে স্বপ্নে দেখতাম। সে সময় পর্যন্ত কিন্তু ভাই আমার রাতের বেলায় স্বপ্নে দেখাইতো যে পারভেজ আমার বের কর, আমার বের করে নিয়ে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি আয়নার ভিতর থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তখন পর্যন্ত কিন্তু ভাইয়া এই ধরনের স্বপ্নগুলো আমাকে দেখাইতেছে। আমি স্বপ্নগুলো দেখতেছি আর ভাইয়ারে বলতেছি যে সমস্যা নাই ভাইয়া, আমি তোমাকে নিয়ে যাব। মানে ওই স্বপ্নের মধ্যেই তার আমি উত্তর দিতাম আমি তোমাকে নিয়ে যাব। আর যে স্বপ্নগুলো আমি দেখতাম না, এই স্বপ্নগুলো আমার কাছে স্বপ্ন মনে হতো না, মানে আমার কাছে মনে হতো যেন এটা আমার কাছে রিয়েল, মানে বাস্তবে আমি ভাইয়াকে দেখতে পাইতাম। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সময়গুলো কাটতেছে। আমি ভাবির ওই দস্ততখানায় বৈঠকখানায় ওখানে পড়ে আছি।
এই করতে করতে একদিন হঠাৎ করে আনুমানিক প্রায় বিকেলের দিকে আমি খেয়াল করে দেখলাম ভাবি যেন একটা আয়নার ভিতরে কার সাথে কথা বলতেছে। ওই সময় তো আপনার মোবাইল ফোন বা ইন্টারনেট এসব ছিল না, ছিলই না আর কি। তো এখন আমরা যেরকম ভিডিও কলে কথা বলি, মোবাইলে আমরা যেরকমভাবে ভিডিও কলে কথা বলি, ঠিক ওই ভিডিও কলের সিস্টেম করে ভাবি যেন কার সাথে কথা বলতেছে আয়নার মধ্যে। আয়নার মধ্যে বলতেছে যে তোর কোনো শিক্ষা হয় নাই, আর কতদিন পর তোর শিক্ষা হবে, তুই মানুষ হবি, তুই ভালো হবি, এগুলো বলতেছে। তো এটা আয়নার মধ্যে বলতেছে। তো এটা দেখার পরে আমি ওই দিন আর কোনো কিছু বলি নাই ভাবিরে। আমি তখন রুহুল আমিন ভাইরে বললাম যে রুহুল আমিন ভাই, আমার ভাবি দেখলাম আয়নার মধ্যে কার সাথে জানি কথা বলে। তো রুহুল আমিন ভাই আমারে বলে, আমিও তো এখানে আজকে প্রায় বছর খানিকের মতো আসি, এই দৃশ্য তো আমিও দেখতেছি, আপনার ভাবি কার সাথে জানি কথা বলে আয়নার মধ্যে। এবং আসলে আমরা তো কোনো কিছু ওনারে বলি না, ওনার সাথে জিন আছে, সম্ভবত কোনো জিন আয়নার মধ্যে আসে এবং উনি সেই জিনের সাথে কথা বলে। এর থেকেও বেশি কিছু তো আমরা বলতে পারি না, কারণ ওনার আন্ডারে আমরা করি চাকরি। আমরা বেশি কিছু বলতে গেলে উনি আরও রেগে যাবে, খেপে যাবে। আমি তখন বললাম, আপনি যাই বলেন, ভাবির এই জিনিসটা না আমার কাছে একটু অবাকই লাগছে, যে আয়নার ভিতরে উনি কার সাথে কথা বলে এবং কে বা আয়নার মধ্যে আইসা ওনার সাথে কথা বলে, বিষয়টা আমার কাছে একটু অবাকই লাগলো। এভাবে একদিন, 2 দিন, 3 দিন কাটতেছে। আমি একবার চিন্তা করতেছি ভাবিরে জিজ্ঞেস করব সে আয়নাতে কার সাথে কথা বলে। আবার মনে মনে ভাবতেছি যে জিজ্ঞেস করলে যদি আবার উল্টাপাল্টা মনে করে। ভাবি যখন আমাকে এখানে চাকরি দেয় তখন কিন্তু বারবার সতর্ক করে দিছিল যে তুমি এখানে থাকবা না, বা এখানে এটা করবা না, ওইটা করবা না। অনেক নিয়ম নীতি কিন্তু আমাকে শিখাই দিয়েছে। আমি কিন্তু সেই নিয়ম নীতির পরোয়া করিয়ে ভাবির এখানে কাজ করতেছি। তো এইভাবে অনেক দিন পরে আমি একদিন ভাবিরে বললাম, ভাবি আমি বাড়িতে যাব। পরে আমার বলে, বাড়িতে যে যাবি তোর বাড়ির লোকেরা কি জানে যে তুই আমার এখানে চাকরি করিস? আমি বললাম, না ভাবি, কাউরে বলি নাই। বলে, কাউরে বলবি না কিন্তু, খবরদার। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কাউরে বলবো না। এই কথা বলার পরেই ভাবি তখন করলো কি, আমারে অনেকগুলো টাকা দিল, দিয়া বললো কয়দিন থাকবি? আমি বললাম 3 দিন থাকবো। বলে 3 দিন পরে চলে আসবি কিন্তু। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এই 3 দিন পরে হইলো কি, মানে ওই ভাবির এখান থেকে আমি তখন আমার বাড়িতে না গিয়া ওই কবিরাজের বাড়িতে গেছি। কবিরাজের বাড়িতে যাওয়ার পরে কবিরাজের কাছে গেলাম, যাই আমি কবিরাজরে বললাম, সব কিছু জানাইলাম যে আপনারা কোনোভাবে আমার আম্মা আব্বার কাছে বললেন না, আমি এমনি ভাবির কাছে চাকরি করি চট্টগ্রাম শহরে। কবিরাজ আমারে বলতেছে, তোমাদেরকে না বারবার মানা করছিলাম ওই আবিদা মেয়েটার সাথে মিশার চেষ্টা করবা না, ওই কোনো সাধারণ মেয়ে না, ওর মাঝে অনেক অলৌকিক ক্ষমতা আছে, তোমাদের বংশ পুরো নির্বংশ করে দিবে, তোমাদের কাউকে বাঁচায় রাখবে না। তোমরা কেন আমার কথা শোনো না? তোমরা কেন আবার ওই মহিলার কাছে গেছো? আমি তখন কবিরাজরে বুঝিয়ে বলতেছি, আমি তো গেছিলাম উপকারের জন্যই, আমার ভাইয়ারে বের করার জন্য। উনি বলে, তুমি তোমার ভাইয়ারে বের করতে পারবা না। আমি তখন কবিরাজরে বললাম, তা আপনার তো অনেক ক্ষমতা আছে, আমি আপনার একটা কথা বলি, আমি না কয়েকদিন ভাবির সাথে ছিলাম ওখানে, আমি একটা জিনিস দেখতে পাইছি। উনি আমাকে বলে, কি দেখছো? আমি বললাম, দেখলাম ভাবি আয়নার মধ্যে কার সাথে জানি বকাবাধ্য করে, আয়নার মধ্যে কারে জানি বকে, কার সাথে জানি কথা বলে। কবিরাজ তখন বলে, দেখো গিয়া ওই আয়নার মধ্যে তোমার ভাইয়ের আটকায় রাখছে। আমি বললাম, কি বলেন? ভাবি তো একটা ছোট্ট আয়নার মধ্যে কথা বলে। তখন কবিরাজ বলে, কালো জাদু করে সব কিছুই করা যায়, ওই আয়নার মধ্যেই সম্ভবত তোমার ভাইকে আটকায় রাখছে। তবে এই বিষয় নিয়ে আমি তোমার সাথে কথা বলতে চাই না, কারণ তাহলে আমার ক্ষতি হবে। উনি আর আমার সাথে এক ওয়ার্ড কথাই বিষয় নিয়ে বলে নাই। তা আমি শুধু ওনার অনুরোধ করলাম, আমি যে ভাবির আন্ডারে চাকরি করি, এটা কিন্তু আমার মা বাবা কাউরে আপনি বললেন না, কেউ যেন বিষয়টা না জানে। উনি বলে, ওকে ঠিক আছে, এটা কেউই জানবে না, আমি কাউকে বলবো না। তো সেখান থেকে আমি এবার বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর ওই সময় আমার দাদি মারা গেছে, দাদা বাইচে আছে। দাদা অনেক অসুস্থ ছিল, দাদার জন্য ফল ফ্রুট নিয়ে গেছিলাম বাজার থেকে। ফল ফ্রুট নিয়ে গেছি, তা আব্বা আম্মার সাথে আসি। তারা বলে, আব্বা বলে, তুই কই চাকরি করিস? এবং হাটহাজারির ওইদিকে চাকরি করি, ভালো অবস্থানে আসি। মানে আব্বারে বুঝাইছি ভুংবাং। আব্বা তো মনে করছে ঠিক আমি ওখানে চাকরি করে ভালোই আছি। আব্বারে আমি যেমনি বুঝি, আব্বা অমনি বুঝছে। এভাবে 2 দিন থাকলাম। 2 দিন পরে 3 দিনের দিন আমি আবারও গ্রাম থেকে ভাবির ওই বৈঠকখানায় চলে আসছি। তো বৈঠকখানায় আসার পরে আমি প্রতিটা দিন শুধুমাত্র সুযোগ খুঁজি, যে কোন সুযোগে ভাবি আয়নাটা হাতে নেয় এবং কার সাথে কথা বলে, কিভাবে কথা বলে, এই জিনিসগুলো আমি শুধু খেয়াল করতাম। এই জিনিসগুলো সারাক্ষণ আমি চোখে চোখে রাখতাম, যে ভাবি কার সাথে কথা বলে, ভাবির ওই আয়নার মধ্যে কে আসে, এই জিনিসগুলোই শুধু আমার চোখে চোখে রাখতাম। এভাবে অনেকগুলো দিন কেটে গেল, কিন্তু আমি ওভাবে ভাবির কোনো কিছুই দেখতে পাই নাই। ওভাবে কোনো কিছুই দেখতে পাই নাই। কিন্তু আয়নার মধ্যে মাঝে মাঝে কথা বলতো, এবং কার সাথে কথা বলে সেটাও দেখতাম না। তার মাঝে মাঝে তার পিছন দিয়েও হাইটে যাইতাম, তা আয়নার মধ্যে কাউরে দেখতে পাইতাম না, আয়নার মধ্যে কেউ নেই। এই করতে করতে অনেকগুলো দিন পরে একদিন রুহুল আমিন ভাই আমারে বলতেছে যে, পারভেজ ভাই,
রুহুল আমিন ভাই কিন্তু আমার বিষয়গুলো সব জানতো, উনি আমাকে অনেক হেল্প করছে, উনি অনেক ভালো মনের মানুষ এবং অত্যন্ত ভালো। উনি জানে যে আমার ভাইয়ের এইভাবে ভাবি আটকায় রাখছে, পাগল বানায় রাখছে, এইভাবে কিন্তু রুহুল আমিন ভাই কিন্তু জানতো। পরে রুহুল আমিন ভাই একদিন আমারে বলতেছে যে পারভেজ ভাই, আপনার ভাবি আয়নার মধ্যে আপনার ভাইয়ের সাথে কথা বলে। আমি বললাম কী বললেন, আয়নার মধ্যে আমার ভাইয়ের সাথে কথা বলে? বলে হ্যাঁ, আপনার ভাবি আয়নার মধ্যে আপনার ভাইয়ের সাথে কথা বলে, ওইটা আমি নিশ্চিত। এরকম অনেক আলামত আমি দেখেছি আপনি যখন 3 দিন বাড়িতে ছিলেন, এবং আপনার ভাইয়ের যে মুখের বর্ণনা দিয়েছেন ওই সময় তো ভাই এত ফটো টটো ছবি এগুলো ছিল না। তাই মানে যেরকমভাবে আমি আমার ভাইয়ের মুখের বর্ণনা দিয়েছি, উনি বলে ওরকম বর্ণনার মানুষ নাকি তিনি আয়নার মধ্যে দেখছে ভাবির সাথে কথা বলতে। তা আমি বললাম আমিও তো অনেক দিন ভাবি যখন কথা বলতো আয়নার পিছন দিয়ে যাইতাম বা ভাবির পিছনে যাইতাম, আমি তো আয়নার মধ্যে কাউরে দেখতাম না। তো উনি আমারে বলে যে না রে ভাই, আমি সত্যি আয়নার মধ্যে দেখছি আপনার ভাই, মানে আপনার ভাই আপনার ভাবির সাথে কথা বলে আয়নার মাধ্যমে। তো তখন আমার কাছে বিষয়টা একটু অবাকই লাগলো। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। তো এইভাবে দিনের পর দিন ওখানে থাকতেছি, কিন্তু কোনোভাবে আমি কোনো কিছু করতে পারি না যে আমার ভাইয়াকে খুঁজে বের করা, ভাইয়াকে কোনো অ্যাড্রেস করা, ভাইয়াকে বের করে আনা, এই সমস্ত কিছু আমি করতে পারতেছি না। বাট ওখানে থাকতেছি, ঘুরতেছি, ফিরতেছি, খাইতেছি, ওভাবেই চলতেছি। ভাইয়ার কোনো ঠিকানাও পাই না, ভাইয়া কোথায় আছে না আছে এই সমস্ত কিছুও জানি না, এবং প্রতিনিয়ত কান্নাকাটি করতেছে এবং ভাইয়ের জন্য খারাপ লাগা কাজ করতেছে। এই করতে করতে আমি একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে নিলাম, যেটা শুনলে রীতিমতো আপনিও হয়তো অবাক হয়ে যাবেন। আমি সিদ্ধান্ত নিলাম, ভাবি যে আয়নাটার মাধ্যমে আমার ভাইয়ের সাথে কথা বলে, সবাই তো বলে ওই আয়নার ভিতরেই নাকি আমার ভাইকে বন্দি করে রাখছে, আমি আয়নাটা নিয়ে চলে যাব। আমি আয়নাটা নিয়ে চলে যাব, তাহলেই তো আমার ভাইয়াকে আয়না থেকে আমি বের করে ফেলবো। এরকম একটা আলোচনা, মানে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। নেওয়ার পরে এবার আমি অপেক্ষা করতেছি যে ভাবি মূলত আয়নাটারে কোথায় রাখে, আয়নাটারে কোন জায়গায় রাখে, আমি সেটা খুঁজতেছি। এবং একদিন আমি আয়না নিয়ে পালাম। এমন করে আস্তে আস্তে ভাবিকে ফলো করতে থাকি, ভাবির সাথে সাথে থাকি, ভাবি কোথায় যায় কী করে এই জিনিসগুলো খেয়াল করি, মানে খুবভাবে ভাবির সাথে মিশে আসি। ভাবিরই বুঝতে দিনে যে আমি এই জিনিসগুলো ফলো করতেছি। এরকমভাবে দীর্ঘদিন ভাবির এখানে থাকার পরে আমি একদিন দেখতে পাই যে ভাবি আয়নাটা কোথায় রাখে। ভাবি যেই খাটে ঘুমাইতো, খাটের নিচে ওই সময় আপনার বিটকিসের মতো ছিল, ছোট বিটকিস, ওই বিটকিসের ভিতরে ভাবি জিনিসটা রাখে। তাই একদিন হলো কি, ভাবি আর ওই যে আপনার আমাদের ওই নজরুল ভাই, ওই যে রুহুল আমিন ভাই, তারা হচ্ছে কোথায় জানি গেছে রুগী দেখার জন্য, ভাবির রুগী দেখার জন্য। ওই দিন বাসা মোটামুটি ফাঁকা ছিল। ভাবি আবার এটার মধ্যে তালা মেরে রাখতো, মানে ওই যে বিটকিসে রাখতো তালা মেরে রাখতো, এরকম তালা লক সিস্টেম ছিল। তা আমি করলাম কি, ভাবি যখন চলে গেছে ওই জায়গার মধ্যে আমি তখন এটা ভাঙছি, তালাটা ভাঙতেছি আর চিন্তা করতেছি ভিতরে আয়নাটা ভেঙে যায় কিনা। তালাটা ভাঙছি, ছোট্ট একটা তালা ছিল, ওইটা ভাঙছি। ভাঙার পরে আমি ভিতর থেকে লাল কাপড় পেঁচানো আয়নাটা ছিল, আমি তখন এই লাল কাপড় পেঁচানো আয়নাটারে তখন আমি বের করলাম, মানে ওই থেকে আপনার লাল কাপড়ের ভিতর থেকে আয়নাটাকে বের করলাম। আয়নাটাকে বের করার পরে দেখলাম আয়নাটা ঠিক এইরকম সাইজের একটা আয়না হবে, মোটামুটি বড়ই, এবং ওই আয়নাটার মধ্যে আপনার অনেকগুলো তাবিজ, আয়নাটার এই মানে 4 কোণার মধ্যে 4টা তাবিজ বাঁধা, এবং ভিতরে মানে আয়নাটার মধ্যে অনেকগুলো রক্ত ছিটিয়ে রাখা, মানে রক্ত ছিটিয়ে রাখছে এরকম দেখা যাইতেছে। তো আমি তখন করলাম কি, আয়নাটা হাতে নিলাম। হাতে নেওয়ার পরে এটা একটা মানে আয়নাটা যখন আমি আমার সামনে নিলাম, আমার কাছে কী মনে হলো জানেন, আমার মুখটা মনে হয় গরম হয়ে যাইতেছে, কে মনে হয় গরমের একটা হিট দিতেছে। আর আয়নার ভিতরে আমার ব্যাকগ্রাউন্ডে মানে পিছনে যা আছে আমি সব দেখতে পাইতেছি, কিন্তু আয়নায় আমি দেখি না। মানে আপনাকে কীভাবে বুঝাবো, ধরেন আমি একটা আয়নার সামনে দাঁড়িয়েছি, দাঁড়ানোর পর তো আয়নার মধ্যে আমাকে দেখার কথা, আমি আয়নার মধ্যে আমাকে দেখতে পাই না, কিন্তু আমার পিছনের সব কিছু আমি দেখতে পাই, এবং ঠিক আমার মাথার পিছনে যেটা আছে আমি এটাও দেখতে পাই। এই আয়নার মধ্যে আমি আমাকে দেখতে পাই না তখন, এবং আমার মুখটা খুব গরম হয়ে যাইতেছে, মানে মনে হয় যেন মুখের মধ্যে যে হিট দিতেছে। আমি একটা সময় চিন্তা করলাম যে এই আয়নার মধ্যেই ঘটনা আছে, মেবি আয়নার মধ্যে আমার ভাইরা আটকায় রাখছে। এইটা মনে করে আমি তখন করলাম কি, ওই আয়নাটারে নিয়ে নিলাম, লাল কাপড় দিয়ে বেচা আয়নাটারে নিয়ে আমি সেদিনে আয়না নিয়ে মানে রওনা দিলাম। তো সকালবেলা ছিল, ভাবি চলে যাওয়ার পরের ঘটনা। সকালবেলা আয়না নিয়ে আমি ডিরেক্টলি আমাদের এলাকার ওই কবিরাজের বাড়িতে চলে গেছি। কবিরাজের বাড়িতে যেতে বিকেল হয়ে গেছে, প্রায় আসরের নামাজের পর আয়নাটা নিয়ে কবিরাজের বাড়িতে গেলাম, যাইয়া ওখানে অপেক্ষা করতেছি। এবং একটা পর্যায়ে কবিরাজের কাছে গেছি, যাওয়ার পরে সে খুব রেগে গেছে আমার সাথে। এই তুমি বারবার কেন আসো, তোমাকে আসতে মানা করি, আসতে নিষেধ করি, এরপরও তুমি কেন আসো, কী কারণে আসো?
মানে এরকম বকাবাধ্য করতেছে। তা আমি কিন্তু আবার ওনারে কোনো কিছু বলি না, উনি যা যা বলতেছে বকা টকা দিতেছে আমি শুনতেছি, আমি কিন্তু কোনো কিছু বলি না। এরপর আমি বললাম যে কুরিয়ার সাহেব আজকে আমি এমনি আসি নাই, আপনার কাছে একটা জিনিস নিয়ে আসছিলাম, যদি জিনিসটা দেখতেন এই জিনিসটা নিয়ে আসছি। পরে বলে কী জিনিস? আমি বললাম আয়নাটা বাইর করছে। বলে এটা কি? আমি বললাম আমি আর ভাবি যে আয়নার মধ্যে ভাইয়াকে দেখতো, আমি এই আয়নাটা নিয়ে আসছি। কবিরের সাথে সাথে লাফ দিয়ে উঠে বলতেছে সরা, আমার সামনে দিকে সরা সরা। আমি সরাইছি। পরে বলে তুই জানিস এটা কি? আমি বললাম আমি তো জানি না। বলে না জানলে এটা আনলি কেন, এটা আনলি কেন এই জায়গায়? আমি বললাম দেখেন আমি মনে করছি আপনি এটার ভিতর থেকে আমার ভাইকে বের করে দিতে পারেন। উনি বলে দেখ এটা কিছুই না, যে আয়নাটা তুই এখানে নিয়ে আসছিস এটা কিছুই না, এটা শুধু একটা ফর্মুলা যেটার মাধ্যমে তোর ভাই কোথায় আছে কি করে এই জিনিসগুলো তোর ভাবি দেখতে পায়, আর এটা তোর ভাবি ছাড়া কেউই দেখতে পাবে না। আমাদের কারোই ক্ষমতা নাই যে আমরা এটা দেখতে পাবো। এটার ভিতরে কি হইতেছে এটা শুধুমাত্র তোর ভাবি দেখতে পাবে, এটা আমিও দেখতে পারবো না, কোনো কবিরাজও দেখতে পারবে না। এটা যেখান থেকে নিয়ে আসলি সেখানে দিয়ে আয়। আমি তখন বললাম সেখানে তো আমি আজকে বহু বছর ধরে চাকরি করতেছি আমার ভাইয়ারে বের করার জন্য, আমি তো ভাইয়ারে বের করতে পারি না। ভাইয়াকে যেহেতু বের করতে পারি নাই আমি এটা নিয়ে আর ভাবির কাছে যাব না। উনি আমাকে বলে এটা নিয়ে কই যাবি? আমি বললাম এটা নিয়ে আমার বাড়িতে চলে যাব, এটা আমি কোনো পুকুরে ফেলে দিব বা এটা আমি আগুনে পোড়াই দিব। উনি বলে দেখ এটা যদি পুকুরে ফেলে দিস আগুনে পুড়িয়ে দিস তাহলে তোর ভাইয়া জীবনে আর বাড়িতে ফিরে আসবে না, এবং তোর ভাইয়ারে তোরা আর কখনোই দেখতে পারবি না, বরং এইটা তোর ভাবির কাছে ফিরে দিয়া তোর ভাবির হাতে পায়ে ধইরা দেখ যে তোর ভাইকে উদ্ধার করা যায় কিনা, কারণ তোর ভাবি তোর ভাইকে কালো জাদু করে আটকায় রাখছে। তো এইটা তোর ভাবিয়ে পারবে, এই কাজ আমি করি না, আমি এগুলো করি না। তো এটা পোড়াইস না, এটা ভেঙে ফেলিস না, এটা তোর ভাবির কাছে দিয়ে আয়। তা আমি ওটা দিলাম না, দিয়ে আমি তখন এটা বাড়িতে নিয়ে গেছি। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার আব্বা আম্মায় তখন বললাম, আমি ডিরেক্টলি তাদেরকে বলে দিয়েছি। তাদেরকে এটা বলাতেই তারা খেপে গেল, আমার উপর খুব রেগে গেল। তুই ওখানে গেলি কেন? তোর কি আমরা ওখানে চাকরি করতে যাইতে বলছি, তুই কেন গেলি? আমার সাথে খুব বকাবাধ্য করতেছে। আমি তখন বললাম যে গেছি আর কি, আমি আমার কাজে গেছি, আমি তো এমনি যাইনি, এগুলো বলতেছি। তো আমার আব্বা আম্মা বলতেছে তোরে বারবার মানা করলাম, মানা করার পরেও তুই ওই জায়গায় গেলি, তো তুই আসলে কি চাস, তুই গেলি কেন? আমি তখন বললাম আমি যে গেছি আমি এমনি জেনে আমি এটা নিয়ে আসছি। আয়না দেখার পরে আমার আব্বা আম্মা সবাই তখন অবাক হয়ে যায়। আমি বললাম এই আয়নার ভিতরে ভাইকে আটকায় রাখছে। ভাই আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, শুধু আমি নয় আমার আব্বা আম্মা ওই আয়নার সামনে গেল এবং তারাও ওই আয়নার মধ্যে কারো মুখ দেখা যায় না। এটা এমন এক আয়না যে আয়নাটা ধরুন আপনি সামনে ধরবেন, ধরার পরে পিছনের সব কিছু দেখা যাবে কিন্তু আপনি দেখবেন না আয়নার মধ্যে কি হইতেছে। আয়নার ভিতরের সমস্ত ছবিগুলো আপনি চোখে দেখবেন কিন্তু আপনি নিজের মুখটা আপনি দেখবেন না। আব্বার ক্ষেত্রে যা ঘটলো আম্মার ক্ষেত্রেও তা ঘটলো, এবং এইরকম আমি এটারে কী করলাম এভাবে আপনার করে রাইখে দিছি। তখনও ওই ভাইয়ারে স্বপ্নে দেখতাম যে এমন ভাইয়া বলতো আমারে বাঁচা, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তো একসময় আমি মা একদিন আমারে বলতেছে একটা কাজ কর, কবিরাজের বাড়িতে এটা নিয়ে যা। তাই মারে বলি মা আমি অলরেডি কবিরাজের বাড়িতে নিছি, নেওয়ার পরে কবিরাজ আমার এটা বলছে, কবিরাজে বলছে যে এটা যদি ভেঙে ফেলি বা এটা পুড়িয়ে ফেলি তাহলে ভাইয়ার জীবনে কখনোই আসবে না, ভাইরা আমরা আর জীবনেও পাবো না। আমার মা বলে বলিস কি, এটা বলছে? আমি বললাম হ্যাঁ এটা বলছে। আমার মা বলে তাহলে তুই সর্বনাশ হয়েছে, তুই আয়না নিয়ে তোর ভাবির কাছে যা। কবিরাজ যদি এটা বলে থাকে, উনি অনেক ওস্তাদি কবিরাজ, উনি যা বলে তাই হয়, তুই তাড়াতাড়ি এটা নিয়ে তোর ভাবিরে দিয়ে আয়, অন্তত জীবনে একবার হলো আমরা যাতে আসলামরে দেখতে পাই, তুই এটা নিয়ে যা। আম্মাও বকাবাদ্য করতেছে, বাবাও বকাবাদ্য করতেছে। তখন আমি চিন্তা করলাম যে ধুরো এটা দিয়া আমি ভাবির এখান থেকে চিরতরে চলে আসবো, আমি ওখানে আর কাজই করবো না। তা আমি যখন রওনা দিতেছি আমার আব্বা তখন আমার সাথে যাবে। দেখেন আমি চিন্তা করতেছি আমি যদি আব্বারে নিয়ে যাই তাহলে তো আরও ঝামেলা হয়ে যাবে, ওখানে আরও ঝামেলা হবে, যার জন্য আমি আব্বাকে নিব না, আমি একাই যাব। একদিন রাতের বেলায় আমাদের বাড়িতে একটা মহিলা থাকতো আর কি, ওনার আরেক বাড়ি ছিল, সে বাড়ি ওনার ঘর ভাঙা, ঘরে কাজ করতেছে না, আমাদের বাড়িতে ঘুমাইতেছে। ওনার আমি বললাম আমার আব্বারে বললেন আমি আয়নাটা দিয়ে আসতে যাইতাছি। এই বলে একদিন সকালবেলা ভোরে আব্বা আম্মা ঘুমাইছিল, আমি আয়না নিয়ে ডিরেক্টলি ভাবির ওই দস্তবখানা ওইখানে চলে গেছি। ওইখানে যাওয়ার পরে তখন আমি এই আয়না নিয়ে ভাবির কাছে গেছি। তো সে তো আমার উপর রাগ করার কথা যে আমি এত বড় একটা অপরাধ করছি, অন্যায় করছি, আমার উপর রাগ করার কথা, আমাকে বকা দেওয়ার কথা, কিন্তু ভাই সে আমারে কোনো বকাও দেয় নাই, কোনো রাগও করে না, আমার দিকে তাকায় হাসতেছে। হাইসা বলে চুরি করলি, তা চুরি করে কী লাভ হইল? চুরি যে করলি এতে লাভটা কী হইল? আমি তখন কিছু বলি না। ভাবি আমারে বলে বল চুরি করে তোর কী লাভ হইল, কেন চুরি করতে গেলি? আমি বললাম ভাবি আব্বা আম্মা সারাক্ষণই ভাইয়ের জন্য কান্নাকাটি করে, এটা দেখে আমার খারাপ লাগে, তো আমি আপনার কাছে আসলে আসছিলাম ভাইয়ারে উদ্ধার করার জন্য,
সবাই বলে আপনারা কি কালো জাদু করে ভাইয়ারা আটকায় রাখছেন, আমি ভাইয়ারে নেওয়ার জন্য আসছি, তো এই কারণে আসছি। তাই আমরা বলি তুই যেটা নিয়ে গেলি পাইছিস তোর ভাইয়েরে? আমি বললাম না, পাই নাই। ভাবি আমরা বলে তাহলে নিলি কেন? আমি বললাম ওই যে আব্বা আমার কান্না কেটে ভাল লাগে না। ওই দিন মনে হয় ভাবির প্রতি মানে ভাবির ভিতরে আমার জন্য একটু মায়া লাগে। আমার ডাক দিয়ে আইসা বলে পারভেজ বস, তোরে আমার খুব ভালো লাগে। আমি যখন তোদের বাড়িতে বসে যে গেছিলাম তুই আমাকে সবচেয়ে বেশি উপকার করছিস। আমার যখন যা লাগছে সব কিছু আইনা দিছিস এবং সম্পূর্ণভাবে আমি তোর কাছ থেকে সাপোর্ট পাইছি। তুই আমাকে অনেক ভালোবাসছিস। আমি এক সপ্তাহে তোর ভাইয়াকে উদ্ধার করে দিতে পারি। আমি তখন খুশি হয়ে গেলাম যে ভাবি আলহামদুলিল্লাহ, আপনি যেই শর্ত দিবেন আমি সেই শর্ত মানতে রাজি আছি। আপনি আমাকে বলেন যে কোন শর্ত। আপনার সমস্ত শর্ত মানতে রাজি আছে আমার ভাইয়াকে উদ্ধার করার জন্য। আপনি বলেন আমাকে কোন আপনার জন্য কি করতে হবে। ভাবি বলে আমার জন্য না, তোর ভাইয়ের জন্য করবি। আমি বললাম হ্যাঁ বলেন কি। উনি আমাকে ডিরেক্টলি বলে আমাকে বিয়ে করবি। এমনি উনি কিন্তু আমার বয়সের ডাবল হবে, মানে আমার বয়সের ডাবল বয়স হবে ওনার। তা আমি বললাম যে ভাবি এটা আপনি কি বললেন, আমি তো এইভাবে আপনাকে কখনোই দেখি নাই। উনি বলে কেন, তোদের ধর্মে আমাদের ধর্মে কি আমাকে বিয়ে করাটা তোর জায়েজ নাই? আমি বললাম ভাবি জায়েজ আছে, কিন্তু আপনি তো আমার বয়স অনেক বড় হবেন। বলে সমস্যা কি, তুই আমাকে বিয়ে করবি এবং আমাকে যদি বিয়ে করিস আমার সাথে থাকিস, তুই আমার সাথে থাকবি, তোর চলাফেরা আচার আচরণ সব কিছু দেখবো। যদি সব কিছু ঠিকঠাক মনে হয় আমি তোর ভাইয়াকে তোর পরিবারের কাছে ফিরেই দিব, কিন্তু তোর ওয়াদা করতে হবে যে তোর ভাইয়া ফিরে আসার পরেও তুই কখনোই আমাকে ছেড়ে দিবি না, আমার সাথে সংসার করবি এবং আমি বাচ্চা কাচ্চা নিব, আমার বাচ্চা কাচ্চার সন্তানের বাবা হবি। কি করবি? আমি বললাম মানে এক কথা আমি বললাম হ্যাঁ। আমি আর ভাবলাম না যে এরপরে কী হবে, ওইটা ভাবলাম না, যে হ্যাঁ আমি রাজি। ভাই বলে ঠিক আছে, রাজি তো? তোর আব্বা আম্মা জিজ্ঞেস করতে হবে? আমি বললাম না, কাউকে জিজ্ঞেস করতে হবে না। আমার ভাইয়া বাড়ি আসবে তো? বলে হ্যাঁ তোর ভাইয়া বাড়ি আসবে, তোর ভাইয়া বাড়ি আসবে, তাই তুই আমার বিয়ে কর। সেদিন রাতের বেলায় রুল আমিন ভাই সহ আরও কয়েকজন মিলে রাতের মধ্যে ভাবির সাথে আমাকে বিয়ে করাই দেয়। ওই দস্তকখানার ওখানেই বিয়ে হয় এবং বিয়ে হবার পরে সেই রাতে ভাবির সাথে আমার বাসরও হয়। আমরা বাসর ঘরে যাই, ভাবির সাথে আমার বাসর হয় এবং মূল্য হচ্ছে যেভাবে স্বাভাবিকভাবে বাসর হওয়ার কথা ওভাবে বাসর হয়। তো বাসর রাতেও ভাবি আমার সাথে ভালোই ছিল এবং এরপরে প্রায় এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে। আমার ভাবির কোনো আমাদের ভাইয়ার কোনো সন্ধান পাই না। সপ্তাহখানিক পর আমি ভাবিরে বললাম যে ভাবি আপনারা বললেন যে আমার ভাইয়ারে খুঁজে বের করে এনে দিবেন, ভাইয়া আসবে, তো ভাইয়া তো এক সপ্তাহ হয়ে গেছে, ভাইয়া তো এখনও বাড়িতে আসে নাই। ওনার সাথে কিন্তু আমি কথা বলার সময় পাইতাম না। হয়তো মাঝে মাঝে রাতে আমার সাথে ঘুমাইতো, নাইলে ঘুমাইতোও না, মাঝে মাঝে একাই ঘুমাইতো। পরে আমারে বলে তোর ভাইয়া বাড়ি আসে নাই? আমি বললাম না ভাইয়া তো বাড়ি আসে নাই। পরে ভাবি বলতেছে যে ওই তোদের ওখানে যে বাজার আছে বাজারের নাম বলে যে অমুক বাজারে তোর ভাইয়া আছে, তোর আব্বা মারে যাইয়া বল যে ওই বাজার থেকে তোর ভাইয়ারে খুঁজে নিয়ে যাইতে। তাই আমি বললাম ভাবি আমি বলবো কেমনে, আমি যাই, নিলে ভাইয়ারে খুঁজা ভাইয়ারে বাড়িতে দিয়ে আমি আবার চলে আসবো। বলে আসবি তো? আমি বললাম হ্যাঁ আসবো। বলে ঠিক আছে যা। তো ভাবির কাছ থেকে বিদায় নিয়ে আমি কিন্তু তখনও তার বিয়ের পরে ভাবিয়ে রাখতাম, আমার ওই বউ বা ওনার নামটা আমার মুখ থেকে আসতো, আমার লজ্জা পাইতাম, আমি তখনও ভাবিয়ে ডাকি। পরে ওইখান থেকে আমি তখন বাড়িতে গেছি, বাড়িতে যে আমার আব্বারে নিলাম, আমাদের এলাকার আরও দুজনকে নিলাম। যে বাজারের কথা বলি আমাদের কাছ থেকে মোটামুটি অনেক দূরের একটা বাজার, সেই বাজারে চাইয়া ভাইয়ারা আমরা তখন পাই একেবারে পাগল অবস্থায়, একদম পাগল অবস্থায়। এলাকার বাজারের লোকজন বলতেছে বেশ কয়েকদিন ধরে নাকি ভাইয়া এই বাজারে ঘোরাফেরা করে, একটা চাদর গায়ে দিয়ে আছে, ধরেন একটা চাদর গায়ে দিয়ে আছে, ওইটা গায়ে দিয়ে খালি বাজারে ঘুরতো। সবাই বলে বেশ কয়েকদিন ধরে আমাদের বাজারে ঘোরাফেরা করতেছে, আমরা তো চিনি না। তো ভাইয়া কিন্তু ওই বাজারে পরিচিত, এরকম না যে ভাইয়া বাজারে অপরিচিত, কিন্তু ভাইয়ার দাড়ি টাড়ি এমনভাবে উঠছে, চুল টুল গুজায় ভাইয়ার আসল চেহারাটা চেনা যায় না। আব্বাসও আমাদের এলাকার আরও দুজন মিলে ভাইকে ওখান থেকে নিয়ে আসে, আনার পরে সেলুনে শেপ টেপ করাই। আমার আব্বা আম্মা কিন্তু এখনও জানে না যে আমি আবিদাকে বিয়ে করছি বা আমি ওনার সাথে আছি। ভাইয়াকে তখন আমি বাড়িতে আনছি, বাড়িতে আনার পরে এদিক দিয়ে আবার আমার ওখানে চলে যেতাম, আমি যেই টাইম আনছি ওই টাইমের মধ্যে চলে যাব। আব্বা আমারে বললো আমি তো চাকরি করি, আমি চলে যাই, ভাইয়ার এখানে রাইখা দাও। তো ভাইয়ারে বাড়িতে রেখা আমি তখন আবারও আবিদার কাছে চলে গেছি। যাওয়ার পরে আমি ওনার সাথে আসি, থাকতেছি, স্বামী স্ত্রীর সম্পর্কও হচ্ছে এবং উনি এখানে কবিরাজি করে আমি ওনাকে সার্বিকভাবে সহযোগিতা করি। এমন করতে করতে প্রায় 2.5 মাস পরে আমি আবারও বললাম আমি একটু বাড়িতে যাব, ভাইয়ারে দেখে আসি, আব্বা আম্মারে দেখে আসি। 2.5 মাস পরে উনি বলে আচ্ছা ঠিক আছে যাও। 2.5 মাস পর আমি যখন বাড়িতে আসছি দেখলাম আমার ভাইয়া সম্পূর্ণভাবে সুস্থ, কোনো রকমের অসুস্থ নয়, সম্পূর্ণ সুস্থ। এবং আব্বা আম্মার কাছ থেকেও জানতে পারি, আবার ভাইয়ারও জিজ্ঞেস করি যে কী হয়েছে, এরকম কেন। ভাইয়া আমারে বলতেছে যে ভাইয়া নাকি ভাবির কাছে গেছিলো, ভাবির কাছে গেছে, এর পরে ভাবি নাকি রাতের বেলায় বউ সাজছে, ভাইয়াকে দেখে ভাবি বউ সাজছে
এবং বউ সাজা ভাইয়ারে বলতেছে তুমি পাগড়ি পরো, তোমার আমি বর সাজাবো। কি মনে করিয়া তোর ভাবি আমার মাথায় পাগড়ি পরালো, পাঞ্জাবি পরাইলো, আমার বর সাজাইলো, সাজাইয়া তোর ভাবি মুখটা আর আমার মুখটা একসাথে কইরা আয়নার মধ্যে হিন্দুরা যেরকম শুভ দৃষ্টি, হিন্দুদের ভিতরে একটা বিয়ের সময় শুভ দৃষ্টি হয়, এইরকম শুভ দৃষ্টি করার জন্য উনি তোর ভাবি আয়নাটা আমার সামনে ধরছে। তো আয়নার মধ্যে আমি তোর ভাবিরে দেখছি, তোর ভাবি আমারও দেখছে, এইটুকুই আমার মনে আছে, এরপর আর কিছু মনে নেই। এরপরে আমি দেখলাম আব্বা আম্মা আমার সেবা যত্ন করতেছে, আমি আস্তে আস্তে ভালো হইতেছি, এগুলো দেখতেছি। এরপর আমি কই ছিলাম না ছিলাম, কোথায় ছিলাম, কি খাইছি, কি করছি, কিছুই কিন্তু আমার মনে নেই। আমি বললাম তুমি যে বাজারে আসছো, বাজারের ঘোরাফেরা করছো, বাজারের লোকেরা তোমার দেখছে, তো সেই বাজার থেকে যে আব্বা আমরা গিয়ে তোমাকে নিয়ে আসছি, এগুলো কি মনে আছে? ভাইয়া বলে না, এগুলো কোনো কিছু আমার মনে নেই। তো ভাইয়ের সাথে দেখা টাকা করে আমি পুনরায় আবারও তখন আবিদার কাছে চলে আসি এবং বাড়িতে আসছি পর আবিদা আমাকে জিজ্ঞেস করে, মানে আবিদা আমাকে বলে যে ভাইয়া কেমন আছে? আমি বললাম হ্যাঁ ভাইয়া ভালো আছে। ভাইয়া ভালো আছে, বলে তোমার ভাইয়ের একটা বিয়ে করাই দাও। তাই আমি বললাম আসো, আরও কিছুদিন কাটক, সুস্থ হোক, বা আমি ভাইয়ের বিয়ে করাবো। তো এইবার আমি কি করছি, এখানে একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি যে লাস্ট ভাইয়াকে দেখতে গেছিলাম সেখানে আমাদের এলাকার একটা ছেলের কাছে আমি, মানে ছেলেটা বলতে আমার পরিচিত আর কি, আমার বন্ধুর মতোই, ওর কাছে আমি বলে আসছি যে আমি আমার ভাবি আবিদারে বিয়ে করছি, আমি আবিদের সাথে থাকি। এই কথাটা আমি ওর বলে গেছি। বলে যাওয়ার কারণে আবার প্রায় মাসখানিকের মধ্যে এখানে থাকার পরে আবারও ভাইয়ের জন্য খারাপ লাগে, পরিবারের জন্য খারাপ লাগে, আবার আমি তখন বাড়িতে আসছি। এর আগের বারে কিন্তু আমি যাওয়ার সময় ছেলেটার কাছে বলে গেছি। এখন ওই ছেলেটা মনে হয় আমার আব্বা আম্মা বা আমার ভাইকে বলে দিছে। বাড়িতে আসার পরেই ভাইয়া তখন ভালো, বাড়িতে ভালো, সম্পূর্ণ ভালো। ভাইয়া তখন আমার বলতেছে যে আমি একটা খবর শুনলাম তুই নাকি চট্টগ্রামে আবিদারে বিয়ে করছিস, এটা কি সত্য? আমি বললাম যে না ভাইয়া, এটা তোমার কে বলছে, এটা পুরোই মিথ্যা কথা, আমি কেন ভাবিরে বিয়ে করব? আমার ভাইয়া তখন বলে দেখ, যা কিছু রটে তা কিছু না কিছু বটে, একেবারে মিথ্যা কোনো কিছু হয় না, তুই অবশ্যই বিয়ে করছিস, আর যদি তুই বিয়ে না করতি এটা এভাবে রটতো না। আমি বললাম ভাই আমি বিয়ে করি নাই, এটা যারা তোমার কাছে বলছে এরা এটা পুরো মিথ্যা বলছে, আমি কোনো বিয়ে শাদী করি নাই। আমার ভাইয়া বলে দেখ, কেউ মিথ্যা বলে নাই, তুই বিয়ে করছিস, এটা সত্য কথা, আমার কাছে লুকাচ্ছিস কেন, আমার কাছে কেন লুকাইতেছিস? আমি বললাম ভাইয়া আমি তোমার কাছে কোনোভাবেই লুকাইতেছি না, এবং তুমি আমাকে ভুল বুঝতেছো, পুরো আমাকে সন্দেহ করতেছো, এরকম কোনো কিছুই না, মূলত ঘটনাটা এরকম। না ভাইয়া আমার কথার কোনো মূল্যায়নও করতেছে না, আমার কথা শুনতেছে না। আমার বলে তুই বিয়ে করছিস আবিদারে, এর পুরো প্রমাণ আমার কাছে আছে, তুই আর বাড়ি থেকে যাইতে পারবি না। ভাই আমাকে বাড়িতে আটকায় ফেলছে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বাড়িতে আমার আটকায় রাখছে। এবং বাড়িতে আটকায় রাখা অবস্থায় আমি তখন রাতের বেলায় স্বপ্নে দেখতাম আমার বউ আবিদা আমার ডাকে, আমার বলে তুই আয়, নাহলে তোর খবর করে দিব, তোরে মেরে ফেলবো, তুই আয়। মানে এইরকমভাবে আমাকে মানে প্রতি রাতে ভাই মানে আমার ওয়াইফ ডাকতো। তো উনি কিন্তু আবার আমাকে তো অনেক কাজ করাইতো, এগুলো বলার নিষেধ আছে, যার জন্য এটা বলি না, আমাকে উনি কী কাজ করাইতো, কারণ উনি এখনও আমার সম্পৃক্ততা আছে আমাদের ফ্যামিলির সাথে, যাই হোক পরে আপনি বুঝতে পারবেন। তো এরপরে হলো কি, একদিন রাতের বেলায় আমি চুরি করে বাড়ি থেকে পালাইয়া আবিদার কাছে চলে গেছি। সকালবেলা আবিদার বৈঠকখানার ওখানে গেছি, যাওয়ার পরে সে আমার উপরে খুব ক্ষেপে গেল যে তুই এতদিন আসলি না কেন, তো সাথে সাথে চলে আসার কথা। আমি বললাম যে আসলাম না, এমনি ভাই আমাকে আসতে দেয় নাই। সে আবার ক্ষেপে গেল, এই তোর ভাইয়ার কথা কেন শুনবি, ভাইয়ার কথা কেন মানবি, তোরে আমি আসতে বলছি, তোরা আমি যেই ডেট দিছি এই ডেটের মধ্যে আসলি না কেন, মানে খুবভাবে আমার সাথে রাগারাগি করে, ঝগড়া করে। যাই হোক আমি ওনার মতো করে ওনার সাথে তখন থাকতেছি, এবং ভিতরে না কেমন জানি এক ধরনের খারাপ লাগা কাজ করে, কারণ সে আমাকে দিয়ে যে ধরনের কাজগুলো করায় পৃথিবীতে এর থেকেও নোংরা কাজ হতে পারে না। আমাকে দিয়ে যে ধরনের কাজগুলো করায় এগুলো সম্পূর্ণই হচ্ছে শিরক, আল্লাহ বিরোধী, এবং এক কথায় বলতে গেলে শয়তানের পূজা। মানে আল্লাহ যে শয়তানের কাছ থেকে মানুষকে দূরে থাকতে বলছে, ভাবি মূলত সেই শয়তানের সাথেই তার সম্পৃক্ততা, শয়তানের সাথেই তার সব কিছু, এবং আমরা একরকম ওই শয়তানের পূজাই করতেছি, দীর্ঘদিন এ জায়গায় থাকতেছে, এবং একটা পর্যায়ে নিজের ভিতরে অনেকটা খারাপ লাগা কাজ করতেছে। তো ভাবির ওইখানে কাজ করতো বিথি নামের একটা মেয়ে আছে, ওই ভাবির এখানে কাজ করতো, বৈঠকখানায় কাজ করতো, সাফসাফাই বা পরিষ্কারের কাজ করতো বিথি নামের একটা মেয়ে। তো আমি একদিন ভাবিরে বললাম আমার তো কোনো সন্তানাদি হয় না, ভাবির কোনো সন্তানাদি হয় না, ভাইয়া বিয়ে করছে তখনও হয় নাই। তা আমি একদিন ভাবিরে মানে আবিদারে বললাম যে তোমার তো কোনো সন্তানাদি হবে না, এবং আমি তো কখনো বাবা হইতে পারবো না, আমি চাই এখানে যে একটা মেয়ে আছে নাম হচ্ছে বিথি, আমি বিথি মেয়েটারে বিয়ে করি, আমি তোমারও বউ হিসাবে রাখবো, ওরও বউ হিসাবে রাখবো, ওর মাধ্যমে আমার সন্তানাদি হবে, আমার একটা ফ্যামিলি হবে, আমার তো বাচ্চা কাচ্চা লাগবে। এই মনে হয় যেন আমি মানে আগুনে ঘি দিলাম, এমন একটা অবস্থা। এই ঘটনার পরে সে প্রচুর পরিমাণের ক্ষেপে গেছে আমার উপরে।
যে তোর নজরে তো খারাপ, তুই এত ছোট লোক, তুই তো আসলে তোর ভাইয়ের মতো হয়েছিস, আমি তো তোরে ভালো মনে করছিলাম, তুই তো ভালো না। এই শুরু হলো আমার সাথে ঝগড়া, আমার সাথে ঝগড়াঝাটির এমন একটা পর্যায়ে আমি তার এখানে থাকাটাই আমার জন্য দায় হয়ে যাচ্ছে। এরই মাঝে হঠাৎ করে আমার ভাইয়া, আমার আব্বা আম্মা কীভাবে তার বৈঠকখানার খবর পেয়ে গেছে, ওইখানে গিয়ে ধরছে একদিন দুপুরে আমারে। ধরার পরে এই ভাইয়া তখন দৌড়ে যাইতেছে ওরা মারার জন্য, আবিদারে মারার জন্য। আমি তো বুঝতেছি যে আবিদার ক্ষমতা কতটুকু। ভাইয়াকে বারবার বলতেছি যে ভাইয়া তুমি এটা অন্যায় করতেছো, তুমি এটা অপরাধ করতেছো, তুমি এটা কইরো না, কারণ ভাবির ক্ষমতা সম্বন্ধে আমি জানি। কিন্তু ভাইয়া তারপরেও না, সে ভাবিরে মারবে, সবার উঠে দিয়ে সে ভাবিরে মারার জন্য যাইতেছে। বহু বৎসর, প্রায় 5 বৎসর মতো ভাইয়ারা পাগল বানায় রাখছে এই ভাবি। কিন্তু এরপর আমার ভাইয়া না বুঝে আবারও ভাবিরে মারার জন্য যাইতেছে। তা আমি দুইটা পক্ষকে জাস্ট ঠিক করার জন্য, দুইটা ভাবির পক্ষ আর ভাইয়ার জাস্ট ঠিক করব, এই পর্যায়ের ভিতরে পড়ে আসি। এবং এমন একটা পর্যায়ে ভাইয়া অলরেডি ভাবিরে কয়েকটা দিয়েও ফেলে, ভাবির শরীরে কয়েকটা আঘাত লাগার পরে তখন ভাইয়ারা আমরা ওইখান থেকে ধরাধরি করে আমিষও তখন বাড়িতে নিয়ে আসি। দেখেন, বাড়িতে নিয়ে আসার পরে যেদিন ভাইকে নিয়ে আসলাম, ওই দিনে ভাইয়ার জ্বর উঠছে। যে রাতে ভাইকে নিয়ে আসছে বাড়িতে, সে রাতে জ্বর উঠছে এবং প্রচণ্ড রকমের জ্বর, জ্বর মনে হয় পুরো শরীর পুড়ে যাচ্ছে। আমরা তখন ভাইয়ারে বিভিন্ন কবিরাজের কাছে নিতে শুরু করি। বিভিন্ন কবিরাজের কাছে নিতেছি, বিভিন্ন কবিরাজ দেখাইতেছি যে ভাইয়ার কেন এরকম শরীর পুড়ে যাচ্ছে, তার কারণ কি, এটার জন্য। কিন্তু কোনো কিছুই বের করতে পারি না, কোনো কিছুই নাই। কিন্তু ভাইয়ের শরীর শুধু পুড়ে যায়। এভাবে প্রায় 16 থেকে 17 দিনের মাথায় আমার ভাইয়া সম্পূর্ণভাবে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। আমরা কবিরাজ বলেন, খোনার বলেন, কিছুই বাদ রাখে নাই। ভাবির কাছে 1000 বার গেছি, ভাবির হাতে পায়ে পর্যন্ত ধরছি, পরিবারের সবাই, যে ভাইয়ারে মাফ করে দেন, ভাইয়ারে আপনি ঠিক করেন। কিন্তু ভাবি আর কোনো কিছু, ভাই বলে তিনি কিছু করেই নাই, তিনি কিছু করেই নাই। তিনি রাস্তার মধ্যে সাধারণ মানুষের মতো চলে, কিন্তু তার ক্ষমতা অসীম। এমন ক্ষমতা সে দেখায়, বা তার ভিতরে এমন ক্ষমতা আছে যা আপনি কল্পনাও করতে পারবেন না, কিন্তু চলাফেরা ঠিক সাধারণ মানুষের মতো। এর ভিতরেই ধরেন আপনার ভাইয়া এই টোটাল এই কয়েকদিনের ভিতরে ভাইয়া তখন ইন্তেকাল করলো, ভাইয়া মারা গেছে। একেবারে শুকাইয়া এমন অবস্থা হয়েছে, ভাইয়াকে যে কোনো মানুষ দেখলেই চোখে পানি চলে আসবে। এমন অবস্থা করে ফেলছে, চোখগুলো গর্তের মধ্যে ঢুকে গেছে, মাথার চুলগুলো উঠে গেছে, একদম অন্যরকম অবস্থা। ভাইয়া মারা গেল। ভাইয়া মারা যাওয়ার পরে আমার আব্বা আম্মা তখন আমার হাতে তাবিজ, পায়ে তাবিজ, শরীরের বিভিন্ন অঙ্গে তাবিজ পরাইয়া রাখতেছে এবং আমার বাড়ি বন্ধ করে রাখতেছে। এরপরেও ধরেন কিছুদিন পরে আমার শরীর খারাপ করে। এবার আব্বা আম্মা তখন সিদ্ধান্ত নিল আমাকে বিয়ে করাই দিবে। তো এইটাই মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তো যদি এটা না করতাম তাহলে হয়তো আমার আজকের এই দিনটা দেখতে হতো না। আমার আব্বা আম্মা তখন সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাবে। তো আমাকে বিয়ে করাইলো এবং আমাদের এলাকাতে বলতে মোটামুটি খানিকটা দূরের একটা মেয়েরই বিয়ে করাইলো। বিয়ে করার পরে মোটামুটি আমি ওই সাথে বাসর ঘরে ঢুকলাম। তো বাসর ঘরে ঢুকছি, তখনই তো আমার পুরো শরীরে তাবিজ, হাতে তাবিজ, পায়ে তাবিজ, গলায় তাবিজ, সমস্ত জায়গায় আমার তাবিজ। এবং বাসর ঘরে ঢুকছি পরে স্বাভাবিকভাবে যেভাবে বাসর ঘরে ঢুকোভাবেই ঢুকছি, মেয়েটাও বসে আছে। এবং বাসর ঘরে আমি তার কাছে গিয়ে যখন তার মুখের ঘোমটাটা সরাইলাম, তার মুখে যে ঘোমটা আছে, ঘোমটাটা সরানোর পরে আমি হঠাৎ করে দেখলাম যে সম্পূর্ণভাবে আমার ভাবি, আমার ওয়াইফ আবিদার চেহারা, অবিকল আবিদার চেহারা। এটা কি আমি ভুল দেখলাম, নাকি আমি আবিদার নিয়ে চিন্তা করি বলি এরকম দেখলাম, আমি ঠিক জানি না। তবে চেহারা অবিকল আবিদার মতো ছিল। হঠাৎ করে এসে আমার গলা চেপে ধরছে এইখানকার মধ্যে, এবং গলা চেপে ধরার পর আমি তখন বললাম যে আমার গলা ছেড়ে দাও। গলা ছাড়তেছে না। আমি চিৎকার করতেছি, এত জোরে চিৎকার করতেছি, মনে হয় যেন আমাদের ওই টিনের ভেড়া ছিল, বাড়ির মধ্যে টিনের ভেড়ার মধ্যে থাপড়াইতে আসি, চিল্লাইতে আসি, কিন্তু পাশের ঘরে আমার মা শোয়া, বাবা শোয়া, তারা শুনতে পায় না। বুঝতেই পারেন একটা বিয়ে বাড়িতে কী পরিমাণের মানুষ থাকে, কিন্তু তারা কেউই আমার আমি যে ডাকতেছি আমার ডাক কেউ শোনে না। আমাকে মনে হয় গলার মধ্যে এইভাবে বৈশা নিঃশ্বাসটা আটকাই দিবে, আমি নিঃশ্বাস নিতে পারি না। এমনভাবে আমার গলার মধ্যে ধরছে এবং ধরে আমার যে 2টা হাত ছিল, 2টা হাত মটমট করে ভেঙে ফেলছে। ডান হাতটাও বসে, বাম হাতটাও ভাঙছে, 2টা হাতে ভেঙে ফেলছে। হাতগুলো ভাঙতেছে, আমি বুঝতেছি আমার ভিতরটা তখন ফেটে যেতেছে ব্যথায়। আমার পাশের ঘরে আমার আব্বা আম্মা, বিয়ে বাড়িতে এত মানুষ, কেউ এটা শোনে নাই। এবং এরপরে যেটা হইলো যে সকালবেলা ঠিক যখন ফজরে আজান দিবে, তখনই মেয়েটা হঠাৎ করে আমার পাশে এসে শুয়ে গেছে। শুয়ে যাওয়ার পরে তখন আমি আর আমার কোনো শব্দ নাই। মেয়ে তখন, আমি কিন্তু এমনি দেখতেছি, আমার যে হাত যে ভেঙে ফেলছে, এভাবে উল্টায় ভাঙছে, পা ভাঙছে, আমি কিন্তু জ্ঞান হারাই নাই, সব কিছু চোখে দেখতেছি।
পরে সকালে মানে কিছুক্ষণ পরে মেয়েটা মানে আমাকে দেখে নিজে নিজে চিৎকার করতেছে, ওইটা দরজা খুলছে। ও যখন দরজা খুলে আমার আব্বা আম্মা এসে আমাকে ধরছে, আমি তখন ঠিক জ্ঞান হারাইছি। এর আগে পর্যন্ত আমি সব কিছু দেখতেছিলাম, জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান হারিয়ে ফেলার পরে আমি যখন জ্ঞান ফিরি, আমি তখন দেখি আমি মেডিকেলে, হসপিটালে। তো আমার আব্বা আম্মা বলে, কী হয়েছে? এই ঘরে তো মেয়ে ছিল, তুই ছিলে, আর তো কেউ ছিল না, তোর হাত পা ভাঙলো কীভাবে? তো আমি তাদেরকে বলি এই ঘটনা। আর মেয়েকে যখন তারা জিজ্ঞেস করে, মেয়ে বলতেছে সে ওই ঘরেই ছিল, ঘরের বাইরে সে যায় নাই, ঘরের বাইরে সে যায় না, এবং সে রাত্রিবেলায় ঘুমিয়েছিল। মানে আমার সাথে যে সে এগুলো করছে তার কোনোটাই তার মনে নেই। সে বলে সে আমার সাথে শুয়েছিল, বলে আমি ঘুমিয়েছিলাম, আমি তো উনি আসার আগে আমার শরীরটা ক্লান্ত লাগছিল, আমি একটু শুয়ে পড়ছি, আমি ঘুমিয়ে গেছি, তো উনি তো আমাকে রাত্রেবেলায় ডাকও দেয় নাই। সকালে আমি ঘুম থেকে উঠে দেখি যে ওনার হাতে পায়ের এই অবস্থা। তো এবারে তো পরিবার খবর নিতে শুরু করলো। আমার ওই মানে প্রথম ওয়াইফ আবিদা, ওই সময় আবিদার খবর নিয়ে জানতে পারে আবিদা বাংলাদেশে নেই, সে ইন্ডিয়াতে চলে গেছে। ইন্ডিয়াতে চলে গেছে, আরও 2টা মহিলা আছে, 2টার সাথে ইন্ডিয়াতে চলে গেছে। সে ওইখানে থাকে, ওইখানে কবিরাজি করে, কোন মাজারে থাকে, ওইখানে কবিরাজি করে, সে আর বাংলাদেশে আসে না। তো মানে তখন আমাদের অবস্থা এরকম হইলো যে আমাকে নিয়ে আমার বাবা মার ধরেন যতটুকু যা ছিল আর কি, আমাদের সম্পত্তি যা ছিল, ভাইয়া তো মারাই গেল। আমার 2 বোনকে বিয়ে দিয়েছি, 2 বোনের শ্বশুরবাড়ি থেকে মোটামুটি যা আনছে সব কিছু মিলে আমার চিকিৎসা করছে। শেষ পর্যন্ত এই পর্যন্ত আমার চিকিৎসা আর ভালো হয় নাই, এবং এখন পর্যন্ত আমি 2 হাত 2 পা নাড়াতে পারি না, এখনও হুইল চেয়ারে বসে থাকি। এবং আপনার চট্টগ্রাম নাম করা জায়গায় 2 নম্বর গেট এখানে, তারপরে বদ্দারহাটের ওইখানে, এরপরে আপনার আতরের ডিফুর ওইখানে, মুরাদপুরের ওইখানে, এবং MS কলেজের ওইদিকে বিভিন্ন জায়গায় আমি তখন এখনও ভিক্ষা করি বহু কষ্টে, মানে বহু কষ্টে এই পর্যন্ত বেঁচে আছি। এবং প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহকে বলি যে আল্লাহ মৃত্যু দিয়ে যাও। যার 2টা হাত নাই, যার 2টা পা নাই, তার যে কেমন অবস্থা এটা কাউকে বলে বোঝাতে পারবো না। তবে শেষ একটা কথা বলি, আবিদ এটা বলছিল, তুই যদি আমায় ছাড়া কোনোদিন কাউরে বিয়ে করিস বা আমার সাথে বেইমানি করিস, তাহলে তোর অবস্থা তোর ভাইয়ের চেয়েও খারাপ হবে। যখন আমার ভাইকে সে ফিরিয়ে দিবে বলছিল, তখন এই কথাটা আবিদ আমাকে বলছিল যে আমার অবস্থা আমার ভাইয়ের থেকেও খারাপ হবে যদি আমি তার সাথে ওয়াদার বরখেলাপ করি। তো সবশেষ আমি তার সাথে ওয়াদার বরখেলাপ করেছি, আমি বিয়ে করেছি, যার জন্য সে আমাকে সর্বশেষে ক্ষতিটা করে গেল। এরপরও আমরা আবিদের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, ওর আর কোনো আমরা সন্ধান পাই নাই। শুধু এটুকুই জেনেছি ও ইন্ডিয়াতে চলে গেছে। ইন্ডিয়া কোন রাজ্যে আছে, কি করে, আর কিছুই কিন্তু আমরা জানি না। তবে একটা কথা বলবো, আমার এখন বয়স হয়েছে, আমি প্রায়, আমার বর্তমান বয়স 70-75 মতো বলা চলে, এরকম বয়স হয়ে গেছে। তো যে কোনো সময় মারা যেতে পারি। তবে আবিদের মতো কালো জাদু করা মানুষ আমি আমার জীবনে আর দ্বিতীয়টা দেখি নাই। ও চোখ দিয়ে মানুষ খুন করে ফেলতে পারতো, মানে চোখ দিয়ে মানুষ মেরে ফেলতে পারতো, এত ধরনের ক্ষমতা ওর ছিল। তাই আমার সাথে যা ঘটেছে তার কারোর সাথে না ঘটুক, এবং আমার জীবনের ঘটনাগুলো আপনার সাথে শেয়ার করেছি। আমি অমুক দিন আপনার এই জায়গায় ভিক্ষা করি, যদি আপনি আসেন আমার সাথে দেখা করতে পারবেন, এবং আমি আপনার প্রতিটা গল্প শুনি। আমি আপনারও ভিক্ষুক হলে আমি আপনার ভক্ত, যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই পারভেজ হোসেনের জীবনের এই অলৌকিক ভয়ঙ্কর রকম বাস্তব গল্পটা শোনার জন্য। আমি আসলে গল্পগুলোকে বাস্তব গল্প বলি, কিন্তু আমার মাথায় আসে না এটা কীভাবে সম্ভব। মানে এর কোনো ব্যাখ্যা, এর কোনো সঠিক উত্তর আমি দিতে পারি না যে এইটা কিভাবে সম্ভব বা কিভাবে হতে পারে। যাই হোক, তা আল্লাহই ভালো জানে। ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুর নাম শুনেছিলাম, কিন্তু এর প্রভাব যে এতটা ভয়ঙ্কর গল্প না শুনলে হয়তো বুঝতাম না। পারভেজের সাথে যা হয়েছে এবং আসলামের মৃত্যু, সবই ছিল আবিদার কালসাদি, যেরকম আমরা গল্পে পেয়েছি। এবং আবিদার বর্তমান অবস্থান পারভেজ বা তার পরিবারে কেউই বলতে পারে না। তার বাপ মা তো মারাই গেল, পারভেজও প্রায় শেষ বয়সে এসেছে, তো উনিও বলতে পারেন যে আবিদ এখন কোথায় আছে, কোন অবস্থানে আছে। আবিদা কোনো মানুষ এটা আমার কাছে মনে হয় না, আমার কাছে মনে হয় সেও কোনো একটা জিন, হয়তো মানুষের রূপেই ওদের সাথে থেকেছে, আল্লাহ ভালো জানে। যাই হোক, আর কারো জীবনে এরকম মারাত্মক অলৌকিক ঘটনা না ঘটুক এই প্রত্যাশা আমি এখন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে বন্ধুরা সবার কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আমাদের নতুন ভিডিওটা আপনারা সবাই দেখবেন। এই ভিডিওর শেষে এইখানে এখন দেখাবে এন্ড অপশানে ভিডিওটা পাবেন, সেই ভিডিওতে ক্লিক করে আপনারা সেই দ্বীপের মাঝখানে ছোট্ট সুন্দরী রমণীদের বাজারটা একা একা দেখার চেষ্টা করবেন, এবং সবাই দেখবেন, দেখে সেখানে কমেন্ট করবেন। এরকম আরও অজানা অদেখার সুন্দর সুন্দর ভিউগুলো আমি আপনাদেরকে সেই চ্যানেলে দেখাবো। আজ এখানে বিদায়, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।